সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, Okay. দেখতে পাচ্ছি। স্যার ক্লাসগুলো কি রেকর্ড হচ্ছে না? আজকেরটা রেকর্ড হবে। স্যার স্ক্রিনটা একটু বড় করে দিয়েন স্যার। একটু ওয়েট করেন, আমি ঠিকই করব। ওকে স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কস্টের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছিলাম। সো আমরা শেষে ছিলাম অপরচুনিটি কস্টে। আমরা একটু যদি অপরচুনিটি কস্ট নিয়ে ডিসকাস করি, অপরচুনিটি কস্টটা কি হতে পারে? when you have more than one alternative, আপনার কাছে যখন একটার বেশি অল্টারনেটিভ থাকে, সো একটা অল্টারনেটিভ বাদ দিয়ে যখন আরেকটা অল্টারনেটিভ চুজ করেন, তখন যে অল্টারনেটিভটা বাদ দিচ্ছেন সেটাকে বলে অপরচুনিটি কস্ট। ইজিলি যদি আমরা বলতে পারি, আপনারা যদি ধরে নিই যে আপনারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনারা জবে যদি জয়েন করতেন, আপনারা কি করতেন? একটা স্যালারি পাইতেন। সেই জবে জয়েন না করে যদি আপনি এখন ফুল টাইম আইসিএমই তে পড়াশোনা করেন, তাহলে জবের যে স্যালারিটা আপনি স্যাক্রিফাইস করছেন, এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। সেকেন্ড, যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনার বাবা একটা গ্রোসারি শপের মালিক। সো আপনার যে গ্রোসারি শপটা আছে, সেই গ্রোসারি শপটাও আপনাদের। সো আপনার বাবা কি করে, যখন গ্রোসারি শপটা রান করে, গ্রোসারি শপের জন্য তাকে কিন্তু কোনো রেন্ট দিতে হয় না। বাট হোয়ারেস সে যদি অন্য কোথাও কাউকে গ্রোসারি শপটা রেন্ট দিত, তাহলে এটা থেকে কিন্তু সে মান্থলি একটা রেন্ট পেত। আর নিজে রান করার কারণে সে যেহেতু রেন্টটা পাচ্ছে না, এটাকে অপরচুনিটি কস্ট বলা হতে পারে। আবার আরেকভাবে আমরা বলতে পারি, আবার বাবা যদি এই গ্রোসারি শপে কাজ না করে সে অন্য কোনো গ্রোসারি শপে কাজ করতো, তাহলে সে একটা মান্থলি স্যালারি পেত। সো নিজের গ্রোসারি শপে কাজ করার কারণে সে তার স্যালারিটা স্যাক্রিফাইস করেছে। সো এটাও একটা অপরচুনিটি কস্ট। সো অপরচুনিটি কস্ট হলো আপনার কাছে যখন মোর দেন ওয়ান অল্টারনেটিভ থাকবে, একটা অল্টারনেটিভ চুজ করার জন্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ যেটা আপনি লস্ট করবেন, ওইটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। সো আমরা মোটামুটি সবগুলা কস্টই কভার করেছি। আমরা আরেকবার আর একটা কস্ট আছে নোশনাল কস্ট, এটা কি? আমরা এখনো নোশনাল কস্ট নিয়ে কথা বলছি না, আমাদের যখন সময় আসবে তখন আমরা কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। আমরা যে কস্টগুলো নিয়ে কথা বলছিলাম, আমরা আবার একটু রিপিট করি। আমরা বলছি যে কস্ট যখন কস্ট অবজেক্টে আমরা অ্যাসাইন করব, সেই অনুযায়ী আমরা কস্টকে দুভাগে ভাগ করেছি। একটা হলো ডিরেক্ট কস্ট, আর একটা হলো ইনডাইরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট হলো কোনো প্রোডাক্টে অথবা কোনো একটা সার্ভিসে যে ধরনের কস্টগুলোকে আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারি, সেগুলোকে বলা হয় ডিরেক্ট কস্ট। হোয়ারেস যে ধরনের কস্টগুলোকে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাথে ডিরেক্টলি ট্রেস করতে পারি না, সেগুলোকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট বলতে আমরা কি বুঝি? ডিরেক্ট কস্ট বলতে আমরা বুঝি, যদি আমরা কোনো একটা মেটেরিয়াল বা গুডস প্রোডাকশন করি, এই প্রোডাকশনের সাথে যে কস্টগুলো ডিরেক্টলি রিলেটেড, ধরেন আমার র মেটেরিয়াল আছে, ডিরেক্ট র মেটেরিয়াল আছে, ডিরেক্ট লেবার, এই দুইটা কস্টকে আমরা ডিরেক্ট কস্ট বলতে পারি। এই দুইটা কস্ট ছাড়া বাকি যে আদার কস্টগুলা, এগুলোকে ডিরেক্টলি ট্রেস করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এগুলোকে আমরা ইনডাইরেক্ট কস্ট বলতে পারি। আমরা যদি অ্যাকাউন্টিং পারপাসে যাই, ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে আমরা কস্টগুলোকে দুভাগে ভাগ করি। একটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট, আর একটা হলো নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে আমরা তিনটা আইটেম থাকে, একটা ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা বলতে পারি ফ্যাক্টরির কস্ট, অর্থাৎ ফ্যাক্টরিতে যত ধরনের কস্ট আছে সেই সবগুলো কস্টকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট, এবং এই কস্টগুলা প্রোডাক্টে এট্রিবিউট হয়। অর্থাৎ প্রোডাক্ট কস্ট বলতে আমরা যা বুঝি, সব ফ্যাক্টরির কস্ট প্রোডাক্ট কস্ট হিসেবে ধরা হয়। এই ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিরেক্ট মেটেরিয়াল, আর একটা ডিরেক্ট লেবার, আর একটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ডিরেক্ট মেটেরিয়ালটা কি? অর্থাৎ কোনো একটা ফিনিশ প্রোডাক্ট প্রোডাকশন করার জন্য যে মেটেরিয়াল কস্টটা আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারি, সেগুলোকে বলা হয় ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট লেবার কি? কোনো একটা প্রোডাক্ট প্রোডাকশনের জন্য যে লেবার গুলোকে আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারি, মানে প্রোডাকশন ফ্লোরে যারা লেবার আছে ওরা ডিরেক্টলি প্রোডাকশনের সাথে জড়িত, সো এদেরকে আমরা ডিরেক্ট লেবার করতে পারি। এই ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার ছাড়া ফ্যাক্টরিতে যত ধরনের কস্ট ইনকার হবে, সেগুলোকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলা হয়। ফ্যাক্টরি কস্ট ছাড়াও একটা অর্গানাইজেশনে আরো অনেক ধরনের কস্ট থাকতে পারে, যেমন ব্র্যান্ড এন্ড প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে, ফ্যাক্টরির বাইরে যে স্টাফ গুলো কাজ করে তাদের কস্ট থাকতে পারে, ফ্যাক্টরির বাইরে তার অফিস থাকতে পারে, সেটার জন্য তার রেন্ট দিতে হবে, তার ইউটিলিটি প্রোভাইড করতে হবে, তার ফার্নিচার ফিক্সচার থাকতে পারে, তার বিল্ডিং থাকতে পারে, এগুলোর জন্য তার ডিপ্রিসিয়েশন হবে। সো ফ্যাক্টরির বাইরে যে ধরনের কস্ট গুলো হবে, সেগুলোকে বলা হয় নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এই নন ম্যানুফ্যাকচারিং কস্ট আবার দুই ধরনের,
একটা হলো সেলিং কস্ট আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেলস এবং মার্কেটিং এর সাথে যে কস্টগুলো রিলেটেড তাদেরকে বলা হয় সেলিং কস্ট, আর সেল এবং মার্কেটিং এর সাথে যে কস্টগুলো রিলেটেড না তাদেরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সিমিলারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার ক্ষেত্রেও আমাদের আসলে কস্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রোডাক্ট কস্ট আর একটা হলো পিরিয়ড কস্ট। এই জিনিসটা আমরা এক্সপ্লেন করার আগে আমাদের আগে আসলে বুঝতে হবে অ্যাকচুয়াল অ্যাকাউন্টিংটা কি এবং ম্যাচিং প্রিন্সিপালটা কি। সো অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং বা ম্যাচিং প্রিন্সিপাল শুরু করার আগে আমরা একটু অন্য ডিফারেন্ট সাইডে যাই। আমরা কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং জানি? সো আমরা একটু এটা নিয়ে একটু কথা বলি, আমরা দেখি যে আমরা আসলে কতটুকু জানি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? আমি জি একটু স্যার। আপনাদের কাছে জানতে চাচ্ছি, আইডিয়া আছে? সো আমরা একটু একটা জিনিস শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. ওকে, দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে বলা হয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অথবা আপনি সহজ কথা অ্যাকাউন্টিং এ বলতে পারেন। আমরা যখন অ্যাকাউন্টেন্ট, কেউ কিছু বলছেন? আমরা যখন অ্যাকাউন্টিং এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলি, আমাদের তিনটে লেভেল আছে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল। ফার্স্ট লেভেলে আমরা আসলে কেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করি তার অবজেক্টিভ নিয়ে কথা বলা হয়। সেকেন্ড লেভেলে আমরা সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টগুলো কি কি এবং তার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলি। এবং থার্ড লেভেলে আমরা অ্যাকাউন্টিং এর বিভিন্ন অ্যাজাম্পশন, প্রিন্সিপাল এবং কনস্ট্রেন্ট নিয়ে কথা বলি। আমরা ফার্স্ট লেভেলটা জানি যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভটা কি। সেকেন্ড লেভেলে আমরা যদি দেখি আমাদের যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি আছে, এদের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিয়ে তার এলিমেন্ট গুলো আছে। সো আমাদের প্রত্যেকটা এলিমেন্টে কি করতে হবে, ডেফিনিশন গুলো জানতে হবে। এটার সাথে সাথে আমাদের কতগুলো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে। এর মধ্যে একটা আছে ফান্ডামেন্টাল কোয়ালিটি আর একটা আছে এনহান্সিং কোয়ালিটি। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল কোয়ালিটি আবার যদি আমরা বলি তার দুইটা জিনিস থাকে, একটা হলো আমরা যে ইনফরমেশন গুলো ইউজ করব তার রিলেভেন্স থাকতে হবে এবং তার ফেথফুল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। তাহলে ফান্ডামেন্টাল, আমি আবার বলছি, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হলো দুইটা, একটা হলো ফান্ডামেন্টাল কোয়ালিটি আর একটা হলো এনহান্সিং কোয়ালিটি। ফান্ডামেন্টাল কোয়ালিটি আবার দুটো, একটা হলো রিলেভেন্স আর একটা হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন। রিলেভেন্সের দিকে যদি আমরা যাই, রিলেভেন্স ডেফিনিশনটা আমরা যদি বলি যে কোন ইনফরমেশন রিলেটেড কিনা তাহলে সেটা রিলেভেন্ট হবে। সো এটা আমরা এই ডেফিনিশন না দিয়ে আমরা বলবো যে কোন একটা ইনফরমেশনের যদি তার প্রেডিক্টিভ ভ্যালু থাকে এবং কনফার্মেটরি ভ্যালু থাকে এবং সেটা যদি মেটেরিয়াল হয় তাহলে তাকে রিলেভেন্স বলা হয়। কারণ প্রেডিক্টিভ ভ্যালু কি, সো আমার একটা ডেটা আছে বা ইনফরমেশন আছে, সো তার ভ্যালু যদি আমি ডিটারমিন করতে না পারি বা প্রেডিক্ট করতে না পারি তাহলে সেই ইনফরমেশনটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য রিলেভেন্স হবে না। কারণ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য আমার সবগুলো ইনফরমেশন কি করতে হয়, আমার ফাইন্যান্সিয়াল ফ্যাক্টস ফিগারে কনভার্ট করতে হয়। সো আমার প্রথমে একটা ইনফরমেশনে কি থাকতে হবে, কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হলে, তার রিলেভেন্স থাকতে হলে, আমার তার প্রেডিক্টিভ ভ্যালু থাকতে হবে এবং আমার একটা কনফার্ম ভ্যালু হতে হবে। প্রথমে তো আমি প্রেডিক্ট করব, দেন তার একটা কনফার্ম ভ্যালু এস্টাবলিশ হতে হবে। আমি যদি এরকম প্রবাবিলিটি নিয়ে কথা বলি তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হবে না। আমি যদি বলি যে এরকম যে আমি যে প্রোডাক্টটা ফিউচারে সেল করব তার 50% রেভিনিউ অ্যাচিভ হবে বা 50% আমি আমার যে টার্গেট আছে তার 50% রেভিনিউ অ্যাচিভ হবে, তার মানে আপনি একটা প্রেডিক্টিভ করতে পারছেন যে প্রেডিক্ট করতে পারছেন যে আপনার কত পার্সেন্ট অ্যাচিভ হবে। দিন শেষে আপনাকে একটা কনফার্মেশন দিতে হবে, দিন শেষে আপনার একটা কনফার্ম ভ্যালু থাকবে। এবং মেটেরিয়ালটি নিয়ে আমি একটু ডেফিনিশনে কথা বলি। মেটেরিয়ালটা হলো কোন একটা আইটেম যদি আপনি ওমিট করেন, কোন একটা আইটেম যদি ওমিট করেন তাহলে সেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ যদি হিউজ ইমপ্যাক্ট করে তাহলে সেটাকে মেটেরিয়াল আইটেম বলা হয়। আমি আবারও বলছি, মেটেরিয়াল আইটেম বলতে সেই ধরনের আইটেম গুলোকে বলা হয় সেইটা যদি স্কিপ করেন বা ইনক্লুড না করেন তাহলে যদি ডিসিশন মেকিং এ কোনো সিগনিফিকেন্ট ইমপ্যাক্ট করে তাহলে সেই ধরনের আইটেমকে মেটেরিয়াল আইটেম বলা হয়। তাহলে রিলেভেন্সের ক্ষেত্রে আমার তিনটা জিনিস স্যাটিসফাই করতে হবে, একটা হলো তার প্রেডিক্টিভ ভ্যালু থাকতে হবে, তার কনফার্মেটরি ভ্যালু থাকতে হবে এবং তার মেটেরিয়ালিটি থাকতে হবে। 2 নম্বর যেটা হলো এটা হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন। আমরা আসলে ফান্ডামেন্টাল কোয়ালিটির ভিতরে আমরা অলরেডি বলেছি রিলেভেন্স থাকতে হবে এবং তার ফেথফুল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। ফেথফুল রিপ্রেজেন্টেশন হইতে হলে আপনি যখন কোনো একটা ইনফরমেশন রিপ্রেজেন্ট করবেন, ইনফরমেশনটা অবশ্যই কি হইতে হবে, কমপ্লিট হইতে হবে। কমপ্লিটনেস যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে সেই রিপ্রেজেন্টেশনটা কখনোই ফেথফুল হবে না।
2 নম্বর হতো আপনার নিউট্রালিটি থাকতে হবে, অর্থাৎ আপনি বায়াস হয়ে যদি কোনো ইনফরমেশন রিপোর্ট করেন সেটা থেকে যারা ডিসিশন নেবে তারা রং ডিসিশন নিতে পারে। সো আপনি বায়াসনেস থাকবে না, অর্থাৎ নিউট্রালিটি থাকতে হবে। 3 নম্বর হলো আপনার ইনফরমেশন ফ্রি অফ এরর থাকতে হবে, অর্থাৎ আপনি কোনো ইনফরমেশন যদি রিপোর্ট করেন সেটা যদি মিস্টেক হয় বা এরর থাকে তাহলে কিন্তু আসলে কারেক্ট ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। তাহলে আমরা দেখি আমাদের যদি কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম যে ফান্ডামেন্টাল কোয়ালিটি গুলো আছে এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো রিলেভেন্স আর একটা হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন। রিলেভেন্স কাকে বলে? আমার যদি ইনফরমেশনের প্রেডিক্টিভ ভ্যালু থাকে, তার কনফার্মেটিভ ভ্যালু থাকে এবং সেটা যদি মেটেরিয়াল হয় তাহলে তাকে রিলেভেন্স বলে। আর ফেথফুল রিপ্রেজেন্টেশন হইতে হলে তিনটা কোয়ালিটি সিলেক্ট করতে হবে, একটা হলো ইনফরমেশনের কমপ্লিটনেস থাকতে হবে, 2 নম্বর নিউট্রালিটি থাকতে হবে, 3 নম্বর ফ্রি ফ্রম এরর হতে হবে। যদি এই তিনটা স্যাটিসফাই করে তাকে আমরা ফেথফুল রিপ্রেজেন্টেশন বলবো। 2 নম্বর যে আমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটাকে বলা হয় এনহান্সিং কোয়ালিটি, অর্থাৎ আপনি যে ইনফরমেশন প্রোভাইড করবেন বা রিপোর্টিং প্রোভাইড করবেন সেই রিপোর্টিং বা ইনফরমেশনের আপনার কোয়ালিটি এনহান্সিং কোয়ালিটি থাকতে হবে। তো কোয়ালিটি এনহান্সিং কিভাবে হবে? আপনার প্রথমে যেটা হলো আমরা নরমালি সাধারণত দুইটা পিরিয়ড বা তিনটা পিরিয়ডে কম্পারেবিলিটি করি। আপনারা যদি ব্যালেন্স শিটে যান বা ইনকাম স্টেটমেন্টে যান, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনারা দেখবেন যে দুইটা পিরিয়ডে কম্পারিজন করা হয়। সো এই কম্পারেবিলিটি দিয়ে কি করা হয়? আমার কোয়ালিটি এনহান্স করা হয় যাতে ডিসিশন মেকাররা বুঝতে পারে যে চেঞ্জটা কতটুকু হয়েছে। 2 নম্বর ভেরিফিবিলিটি থাকতে হবে, অর্থাৎ আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেন আর সেটা কেউ ভেরিফাই করবে না সেটা হবে না, যার কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমরা কি করি অডিটর অডিট করে অথবা ইন্টারনাল অডিটর অডিট করে, সো তার ভেরিফিবিলিটি এনশিওর করে। 3 নম্বর হলো আপনি টাইমলিনেস মেইনটেইন করতে হবে, অর্থাৎ যেই কোয়ার্টারে ইনফরমেশন প্রোভাইড করার কথা, ধরেন আপনার মার্চ কোয়ার্টারে ইনফরমেশন প্রোভাইড করার কথা, সেটা তো মার্চের ফার্স্ট উইকে আপনি প্রোভাইড করবেন বা মার্চের 10 তারিখের ভিতরে করবেন, এটা যদি 1 বছর পরে প্রোভাইড করবেন টাইমলিনেস কি এনশিওর হবে? কখনোই এনশিওর হবে না। 4 নাম্বার, আমি যে ইনফরমেশন প্রোভাইড করছি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমার যারা ইউজার তাদের আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হবে। সো এই চারটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমি কি করতে পারবো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোয়ালিটি এনহ্যান্স করতে পারবো। তাহলে চারটা জিনিস কি? 1 নাম্বার কম্পারেবিলিটি থাকতে হবে, 2 নাম্বার ভেরিফিকেবিলিটি থাকতে হবে, 3 নাম্বার টাইমলিনেস থাকতে হবে, 4 নাম্বার আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হবে। আমরা কিন্তু অনেক কথা বলছি, এই কথাগুলা আপনাদের অন্য স্যারও বলার কথা, আমি জানি না বলে কিনা, বাট এই জিনিসগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে? তাহলে আমরা দেখেন আমাদেরকে যদি কোথাও কোন সাবজেক্টে যদি বলা হয় কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আপনারা কি বললেন তার কোয়ালিটি কয়টা? দুইটা, একটা হলো ফান্ডামেন্টাল কোয়ালিটি আর একটা হলো এনহ্যান্সিং কোয়ালিটি। Enhancing quality. ফান্ডামেন্টাল কোয়ালিটিতে দুইটা জিনিস, এটা কিন্তু আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসে নেই, বাট আমি কেন করাচ্ছি? কারণ আপনারা পরবর্তী যখন যাবেন এই জিনিসগুলো আসলে আপনাদের জানতে হবে। তাহলে ফান্ডামেন্টাল কোয়ালিটিতে একটা থাকে রিলেভেন্স আর একটা থাকে ফেথফুল রিপ্রেজেন্টেশন, আর এনহ্যান্সিং কোয়ালিটিতে আমাদের চারটা জিনিস থাকতে হবে, কম্পারেবিলিটি, ভেরিফিকেবিলিটি, Verificability. টাইমলিনেস আর হলো আন্ডারস্ট্যান্ডেবিলিটি। Understandability. সো এই আমরা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো জেনে গেলাম। এবার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে এলিমেন্ট গুলো থাকে আমরা গত ক্লাসে অ্যাসেটের ডেফিনেশনটা কি হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। আপনারা একটু আমার সাথে শেয়ার করতে পারবেন যে অ্যাসেটের ডেফিনেশনটা কি? একটু শেয়ার করতে পারবেন অ্যাসেট কি আসলে? কেউ পারবেন? অ্যাসেট কি আসলে? স্যার ওনারশিপ থাকবে, Yes. আমাদের একটা ভ্যালু থাকবে আর হুম। এক বছরের চেয়ে বেশি হবে। আচ্ছা, আমরা অ্যাসেট যদি আমরা বলি আমাদের তিনটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট হলো আমার ওনারশিপ থাকবে, দেন বললে এটার জন্য আমার রিসোর্স স্যাক্রিফাইস করতে হবে, 3 নম্বর ফিউচারে আমার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করবে। তাহলে তিনটা জিনিস, একটা হলো ওনারশিপ, 2 নম্বর হলো রিসোর্স স্যাক্রিফাইস আর 3 নম্বর হলো ফিউচার ইকোনমিক বেনিফিট। এই তিনটা কোয়ালিটি যদি স্যাটিসফাই করে তাহলে ওই ধরনের আইটেমকে আমরা কি বলবো? অ্যাসেট বলবো। ক্লিয়ার? লায়াবিলিটি ক্ষেত্রে জি, তাহলে স্যার। আমরা কি বলবো? লায়াবিলিটি কি হবে? স্যার অ্যাসেটের রিসোর্স স্যাক্রিফাইস কেন করতে হবে? আমি দাম মতো পেতে পারি না, বা জি? বিনামূল্য তো পেতে পারি, মানে রিসোর্স স্যাক্রিফাইস এই জিনিসটা ক্লিয়ার না। আপনি কি বিনামূল্যে কে দিবে অ্যাসেট ভাই? আমার বাবা দিতে পারে, ভাই দিতে পারে। আপনার বাবা তো আপনাকে অ্যাসেট দিবে না, এটা হলো আপনার পার্সোনালি গিফট করবে। আপনি এই জায়গায় কোম্পানি নিয়ে বা অর্গানাইজেশন নিয়ে কথা বলছেন ভাই, তাই না? আর আপনি যদি কেউ আপনাকে গিফট দেয় সেটার জন্য আপনাকে আবার গিফট ট্যাক্স প্রোভাইড করতে হবে, সেটা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেট হিসেবে যখন রিকগনাইজ করবেন, তাই না? তখন আপনাকে সেটা দেখাতে হবে, তাই না? জি স্যার। গিফট আপনি অর্গানাইজেশনে আসলে গিফট করে আপনি কোনো অ্যাসেস করতে পারবেন না, আপনাকে অবশ্যই কি করতে হবে? রিসোর্স স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে? ওকে স্যার।
আচ্ছা, আমরা লাইবিলিটি ডেফিনেশন যদি বলি তাহলে কি হবে, কেউ বলতে পারবেন? আমার অ্যাসেটের মধ্যে ও থার্ড পার্টির যেই পার্টটুকু পাওনা ওইটা আমার হচ্ছে লায়াবিলিটি। জি, আমার ইনস্টিটিউশনের মধ্যে অ্যাসেটের মধ্যে থার্ড পার্টির যেই পাওনাটুকু আছে ওইটা হচ্ছে লায়াবিলিটি। আসলে ব্যাপারটা এরকম না, আমি লাইবিলিটি ডেফিনেশনটা বলছি আসলে। লাইবিলিটি মানে তো আমাকে কারেন্ট অথবা ফিউচারে কাউকে পে করতে হবে, তাই না? এখন আমাকে যখন পে করতে হবে, এটারও আমার কতগুলা কোয়ালিটি স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট হলো, প্রথম যেটা হলো আমার উপর একটা ক্লেম থাকবে, অর্থাৎ আমাকে ফিউচারে এটা কি করতে হবে, সেটেলমেন্ট করতে হবে, তাই না? এইটার জন্য কারেন্টলি আমার কোনো বেনিফিট পেয়েছি, মানে আপনারা অলরেডি বেনিফিট পেয়েছেন, যার জন্য আপনাকে ফিউচার কি করতে হবে, রিসোর্স স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আপনি কারেন্টলি যদি কোনো বেনিফিট না পান, তাহলে ফিউচারে কিন্তু আপনাদের কোনো ডিসকানেক্ট কি আমি হলাম নাকি স্যার ডিসকানেক্ট হয়েছে? জাস্ট 1 মিনিট, একটু আমাকে 1 মিনিট সময় দেন প্লিজ। আমার মেয়ে আসলে কথার মাঝখানে চলে আসছে, 1 মিনিট জাস্ট। রিয়েলি সরি, আসলে তো আমরা লাইবিলিটি ক্ষেত্রে আমরা বলছি কি, সো আমাদের কি থাকবে, 3টা ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট স্যাটিসফাই করতে হবে। কি করতে হবে বলেন তো আমাকে? সেটেলমেন্ট, ফিউচার স্যাক্রিফাইস অফ ইকোনমিক বেনিফিটস থাকবে, রেসপন্সিবল ফর এন্টিটি। জি বলেন। অর্থাৎ লাইবিলিটির বিপরীতে আপনার একটা অ্যাসেট ওনারশিপ করতে হবে, তাই না? অর্থাৎ আপনি কারেন্টলি একটা বেনিফিট পেয়েছেন, যার কারণে ফিউচারে আপনাকে কি করতে হবে, রিসোর্স স্যাক্রিফাইস করতে হবে, তাই না? তার মানে ফিউচারে আপনাকে ইকোনমিক বেনিফিট স্যাক্রিফাইস করতে হবে। সো এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ওইটাকে বলা হয় লাইবিলিটি। আর ওনারশিপ ইকুইটি কাকে বলে? ওনার সিকিউরিটি কাকে বলে বা ইকুইটি কাকে বলে? Which is owned by the owner. ইটস ইকুইটি মিন্স রেসিডুয়াল পার্ট। তার মানে আপনার যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট থেকে আপনি যদি লাইবিলিটি সেটেল করেন, তাহলে নেট যে অ্যামাউন্টটা থাকবে ইটস কল্ড ইকুইটি। ওকে ওকে, আমরা তারপরে যে রেভিনিউ কাকে বলে? আমি কি কঠিন কোশ্চেন করছি? increase of economic benefit during the accounting period. তার মানে আমার কি হবে, ইকোনমিক বেনিফিট যদি আসে তাহলে কি হবে, আমার অ্যাসেট ইনক্রিজ হবে, তাই জি, না? তার মানে রেভিনিউ প্রথম কাজটা হলো ইকোনমিক বেনিফিট দিবে, তার মানে অ্যাসেট ইনক্রিজ হবে, increase of asset and decrease of liability. ওকে গ্রেট। Decrease of তাহলে এক্সপেন্সের ডেফিনিশনটা আমার জাস্ট উল্টো হবে। হুম। তার মানে আমরা decrease of মোটামুটি asset. এক্স্যাক্টলি। সো আমরা আবার একটু শেয়ার করি আইটেমগুলো, আমরা সবাই দেখতে পাচ্ছি। সো আমরা Sir. এলিমেন্ট গুলো নিয়ে আমরা একটু নিজেরা ডিসকাস করব। সো আমি এটা ডিটেইলস যাচ্ছি না। আমরা যদি 3 নম্বর লেভেলে চলে যাই, আমার 3টা জিনিস আছে, দেন একটা হলো অ্যাজাম্পশন, 2 নম্বর প্রিন্সিপাল, 3 নম্বর হলো কনস্ট্যান্ট। অ্যাকাউন্টিং এর 4টা অ্যাজাম্পশন আছে। কয়টা অ্যাজাম্পশন? 4টা অ্যাজাম্পশন স্যাটিসফাই করে অ্যাকাউন্টিং হয়। ফার্স্ট হলো ইকোনমিক এন্টিটি, সেকেন্ড হলো গোয়িং কনসার্ন, থার্ড হলো মনিটরি ইউনিট, ফোর্থ হলো পিরিয়ডিসিটি। এই 4টা অ্যাজাম্পশন আমাকে কি করতে হয়, অ্যাকাউন্টিং এ কনসিডার করতে হয়। আবার তার 4টা প্রিন্সিপাল আছে, একটা হলো মেজারমেন্ট প্রিন্সিপাল, একটা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, একটা এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল, আর একটা হলো ফুল ডিসক্লোজার। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমার 2টা কনস্ট্যান্ট আছে, একটা হলো কস্ট আর একটা হলো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। সো আমরা এই অ্যাজাম্পশন এবং প্রিন্সিপাল কোনটা কি সেটা আসলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আপনাদের ডিসকাশন হবে। আমি এটা আনার মেইন কারণ হলো আমাদের একটা ম্যাচিং প্রিন্সিপাল আছে, যেটা হলো এক্সপেন্স রিকগনিশন আমরা বলতে পারি। ম্যাচিং প্রিন্সিপালটা বলছে আমরা যেই পিরিয়ডে রেভিনিউ রিকগনিশন করব তার সাথে রিলেটেড এক্সপেন্স গুলো সেই পিরিয়ডে রিকগনাইজ করব, এবং এইটা থেকে আমার ইনকাম স্টেটমেন্ট যে আমরা রিপোর্ট করি, সেই ইনকাম স্টেটমেন্টে আমরা এক্সপেন্স গুলো রিকগনাইজ করি ফর দ্য পিরিয়ড, যে পিরিয়ডের জন্য আমরা রেভিনিউটা কি করব, রিকগনাইজ করব। অর্থাৎ কোনো আইটেমের যদি আমরা কোনো রেভিনিউ রিকগনাইজ করি, তাহলে যতটুকু রেভিনিউ রিকগনাইজ করব তার জন্য যতটুকু কস্ট ইনকার হয়েছে আমরা শুধু ততটুকু এক্সপেন্সও রিকগনাইজ করব। আমরা যদি এক্সাম্পল দিই,
ধরেন আপনি আপনার বিল্ডিং এর জন্য বা একটা ইকুইপমেন্টের জন্য 2 বছরের একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করেছেন, 2 বছরের জন্য ইন্স্যুরেন্সের পেমেন্ট করেছেন, ধরলাম 2 বছরে 2400 টাকা পেমেন্ট করেছেন। এখন এই পেমেন্ট হলো 2020 এবং 2021 সালের জন্য। এখন 2020 সালে যখন ইনকাম স্টেটমেন্ট আপনারা করবেন, আপনারা তাহলে এই ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কত বছরের জন্য দেখাবেন? অনলি 1 বছরের জন্য দেখাবেন। তার মানে 1200 টাকা আমি ইনকাম স্টেটমেন্টে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে দেখাবো। আর বাকি যে 1200 টাকা এটা আমি অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কোথার জন্য? 2021 সালের জন্য। পরবর্তী তো বছর এটা আমি কি করব? আমার অ্যাসেট হিসেবে প্রোভাইড করব। প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমি আমার ব্যালেন্স শিটে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমরা শো করব। তাহলে দেখেন আমরা এক্সপেন্সটা কতটুকু সময়ের জন্য শো করছি। আমি যদি রেভিনিউ 1 বছরের জন্য শো করি তাহলে আমার তার সাথে ম্যাচিং করে আমার এক্সপেন্সটা কতটুকু করতে হবে? 1 1 বছরের বছরের জন্য জন্য। করতে হবে। তাহলে এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে আমি বুঝলাম যে আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কতগুলো অবজেক্টিভ থাকবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতগুলো এলিমেন্ট আছে, তার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে, তার 4টা অ্যাজাম্পশন আছে, তার 4টা প্রিন্সিপাল আছে এবং তার 2টা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, আমি এর বেশি এখান থেকে আর যাচ্ছি না, আমরা একটু চলে যাই। আমরা এই জিনিসগুলো অলরেডি পড়ে ফেলেছি, সো প্রতিটা জিনিসই আমরা ডিসকাস করেছি। সো আমি একটু এই সম্পর্কে একটু বলি। দেখতে পাচ্ছেন সবাই নাকি না? একটু জুম করলে ভালো হয়। আর তো জুম হবে না, বরং এইটাই ঠিক আছে স্যার, এইটাই ঠিক আছে। 1 মিনিট দেখা যাচ্ছে নাকি আর কি বলছো? স্যার এইটা স্যার ঠিক যার আছে। যারটা সে পার্সোনালি জুম করে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। ওকে, এই জায়গায় ম্যাচিং প্রিন্সিপাল নিয়ে একটা কথা বলছে, আমি সেই জন্য এই পেজটা ওপেন করেছি। আপনি দেখেন নরমালি বলা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন ফর প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা আসলে কেন করি, তাই না? আমি এই প্রথম 3টা প্যারা একটু পড়তে চাচ্ছি আপনাদের জন্য। when preparing a balance sheet and income statement, company need to classify their cost as product cost or period cost. অলরেডি আমরা এটা জানি। to understand the difference between product cost and period cost, আমাদের প্রথমে ম্যাচিং প্রিন্সিপাল সম্পর্কে জানতে হবে। জেনারেলি কস্ট আর রিকগনাইজ অ্যাজ এক্সপেন্সেস, কারণ আপনি যে কোনো ধরনের কস্ট যদি করেন তাহলে জেনারেলি আমরা কি করি, সেটা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করি ইন দ্য ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড দ্যাট বেনিফিটস ফ্রম দ্য কস্ট। অর্থাৎ আমরা অলরেডি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছি। এই যে আমরা যে পিরিয়ডের জন্য আমরা আসলে রেভিনিউটা রিকগনাইজ করি, অনলি সেই পিরিয়ডের জন্য যে আমরা কস্টটা রিকগনাইজ করি, এই কথাটা আমাকে বলা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী। এই ম্যাচিং প্রিন্সিপাল নরমালি হলো অ্যাকচুয়াল কনসেপ্টের উপর বেস করা। এটা বলছে cost incurred to generate a particular revenue should be recognized as expense in the same period that the revenue is recognized. অর্থাৎ যেই পিরিয়ডে আমার রেভিনিউ রিকগনাইজ হবে সেই রেভিনিউর সাথে রিলেটেড কস্টটা আমরা অনলি ওই পিরিয়ডে রিকগনাইজ করব। This means that a cost is incurred to acquire or make something that will eventually be sold, then the cost should be recognized as an expense only when the sales take place. Normally যখন আমরা ধরুন কোনো প্রোডাক্ট একটা প্রোডাকশন করি, এই প্রোডাক্ট প্রোডাকশন করার পরে আমরা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের অ্যাসেট হিসেবে রিকগনাইজ করি। যখন আমরা সেল করে দেই তখন আমরা অ্যাসেট থেকে এটাকে মাইনাস করে দেই এবং এটাকে আমরা কি করি, এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করি। ধরেন আমি বললাম আমি 2020 সালে আমি 2টা মার্কার প্রোডাকশন করলাম, একটা মার্কারের আমার কস্ট 30 টাকা। সো ব্যালেন্স শিটে আমি আমার মার্কারের ভ্যালু কত লাগবে ইনভেন্টরি হিসেবে? 60 টাকা 2020 এ। 2021 সালে গিয়ে আমি 2টা মার্কার থেকে একটা মার্কার সেল করে দিলাম 45 টাকা। তাহলে আমি যে মার্কারটা সেল করে দিলাম এটা ইনকাম স্টেটমেন্ট সেলস রেভিনিউ আসবে 40 টাকা এবং তার সাথে রিলেটেড যে কস্টটা, কস্ট অফ গুডস সোল্ড, এটা হিসেবে আসবে কত টাকা? 30 টাকা। তার মানে দেখেন আমি যখন কোনো একটা প্রোডাক্ট প্রোডাকশন করছি তখন এটা আমার অ্যাসেট, বাট আমি যখন সেল করে দিচ্ছি তখন এগুলো কার আইটেম হয়ে যায়? তখন ইনকাম স্টেটমেন্ট আইটেম হয়ে যায়। জাস্ট এটা হলো। তাহলে প্রোডাক্ট কস্ট বলতে আমরা সেই ধরনের কস্টগুলোকে বুঝি যেগুলো ডিরেক্টলি প্রোডাক্টের প্রোডাকশনের সাথে রিলেটেড। অর্থাৎ ফ্যাক্টরিতে যত ধরনের কস্ট আসবে সেগুলোকে বলে প্রোডাক্ট কস্ট, আর ফ্যাক্টরির বাইরে যত ধরনের কস্ট হবে সেগুলোকে বলা হয় পিরিয়ড কস্ট। সো দ্যাটস ডান। কারণ আমাদের কস্ট রিলেটেড যে ইনফরমেশন গুলো এগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। আমরা এই জায়গায় প্রাইম কস্ট আর কনভার্সন কস্ট নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে আমরা এখন পর্যন্ত কি বুঝলাম? আমাদের নরমালি কস্ট কয়টা যদি আমরা বলি, আমরা ম্যানুফ্যাকচারিং রিলেটেড কস্ট আমাদের হলো একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কি কি আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবারস, ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা না? জি স্যার। এই তিনটার মধ্যে এই ডাইরেক্ট মেটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার এই দুইটা
এই দুইটাকে আমরা বলতে পারি এই দুইটা Prime কি করা cost. হয় প্রোডাক্টে কনভার্সন করার জন্য, কি করার জন্য, প্রোডাক্ট কনভার্সেশনের জন্য। বা মেটেরিয়ালকে কনভার্সন করার জন্য, কনভার্ট মেটেরিয়াল টু এফজি। এই দুইটা তাহলে কি করছে, মেটেরিয়ালকে কি করছে, কনভার্সন করার জন্য ইউজ করা হচ্ছে, কনভার্ট মেটেরিয়াল টু এফজি। তার মানে আমি বলছি যে এরা কি করছে, বড় করে প্রোডাক্টটাকে চেঞ্জ করছে। জাস্ট 1 মিনিট। তাহলে দেখেন ডিরেক্ট মেটেরিয়ালটাকে ডিরেক্ট লেবার কি করে, এটাকে ফিনিশ গুডে কনভার্ট করার জন্য ইউজ করে, যার কারণে এই ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার এই দুইটাকে আমার বলা হয় কনভার্সন কস্ট। কি বলা হয়, সরি ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার বলা হয় প্রাইম কস্ট, কারণ এরা প্রাইম এলিমেন্ট, আমরা ভুল বলছি। তাহলে আমি বলছি ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার হলো কোনো একটা প্রোডাক্টের প্রাইম এলিমেন্ট, এই জন্য এই দুইটাকে বলা হয় প্রাইম কস্ট। কি বলে, টাইম কস্ট। প্রাইম কস্ট। প্রাইম কস্ট। আর এই ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুইটা মিলে আমার কি করে, আমার প্রোডাক্ট গুলাকে এই ডিরেক্ট মেটেরিয়ালকে কনভার্ট করে, যার কারণে ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুইটাকে বলা হয় আমার কনভার্সন কস্ট। জি নাই স্যার। ঠিক আছে, এই দুইটাকে বুঝি আমার নাই। বলা হয় কনভার্সন কস্ট। তাই আমরা প্রাইম কস্ট বলতে কি বুঝি, ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবারকে বলা হয় প্রাইম কস্ট, আর ডিরেক্ট মেটেরিয়াল এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুইটা মিলে ডিরেক্ট মেটেরিয়ালকে আমার কি করে ফিনিশ গুডে কনভার্ট করে, সেই জন্য এটাকে বলা হয় কি কনভার্সন কস্ট। আমার এটা এই জায়গায় ভুল লেখা হয়েছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার, আমি তাদের আবার বলছি প্রাইম কস্ট বলতে আমরা বুঝি যে জিনিসগুলো ডিরেক্টলি কন্ট্রিবিউট করে টু এ প্রোডাক্ট। সো ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার এরা ডিরেক্টলি কন্ট্রিবিউট করে টু এ প্রোডাক্ট, যার কারণে এদেরকে বলা হয় প্রাইম কস্ট। আর ডিরেক্ট মেটেরিয়াল এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুইটাই হেল্প করে ডিরেক্ট মেটেরিয়ালকে ফিনিশ গুডে কনভার্সনের জন্য, এই জন্য ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে বলা হয় কনভার্সন কস্ট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নো স্যার। আমাদের এই জায়গায় যদি আমরা কতগুলা কস্ট আইটেম দেখি, যে আমার ডিরেক্ট মেটেরিয়াল আছে 69000, ডিরেক্ট লেবার আছে, স্যার জি প্লিজ। স্যার ডিরেক্ট লেবারের জায়গায় যদি ডিরেক্ট এক্সপেন্সেস থাকতো তাহলে কনভার্সন কস্ট থেকে যেত। না, ডিরেক্ট এক্সপেন্স বলতে আসলে অনেক ধরনের এক্সপেন্স হতে পারে যেটা ডিরেক্টলি রিলেটেড, সো এই ডিরেক্ট এক্সপেন্সও আমার কি হবে, প্রাইম কস্টের ক্ষেত্রে আসবে। ঠিক আছে, প্রাইম কস্ট না, কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট তো আমি বলছি দুইটা, একটা হলো কনভার্সন কস্ট হলো ডিরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তার মানে ডিরেক্ট মেটেরিয়াল ছাড়া বাকি যত ধরনের কস্ট আছে সেগুলোকে বলা হয় কনভার্সন কস্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। ওকে, এবার আমরা দেখি আমাদের এই জায়গায় 5 ক্যাটাগরি কস্ট দেওয়া আছে, একটা ডিরেক্ট মেটেরিয়াল, একটা ডিরেক্ট লেবার, একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। টেবিলে আলো না। কেউ কোনো কথা বলছেন? জি না স্যার। কোশ্চেন থাকলে বলেন, আমি একটু বলি, কোশ্চেন থাকলে আপনারা আমাকে ডিসকাস করবেন, বাট নিজেরা কোনো ডিসকাশন প্লিজ করবেন না। আমি একটু রিকোয়েস্ট করছি, কারণ নিজেরা ডিসকাশন করলে আপনাদের সঙ্গে ক্লাস করার দরকার নেই। আর কেউ যদি মনে করেন যে আসলে তার ক্লাস দরকার নেই, শুধু আননেসেসারি আমার ক্লাসে থাকার দরকার নেই। ঠিক আছে, জি স্যার। আমি অন্তত আমি যতটা আমার ক্লাসে কিছু একটা বেসিক জিনিস আছে, আমার ক্লাসে নরমালি আমাকে যত খুশি কোশ্চেন করেন কোনো সমস্যা নেই, নিজেদের মধ্যে কোনো ডিসকাশন করবেন না। ঠিক আছে, ক্লাসের পরে আপনারা অনেক টাইম ডিসকাস করতে পারেন, কোনো সমস্যা নেই, তো ক্লাসের ভিতরে এটা মেনটেন করবেন। ঠিক আছে, ওকে। সো আমরা বলছি আমাদের 5 ধরনের কস্ট আছে এই জায়গায়, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই কস্ট থেকে আমাদের বের করতে হবে প্রোডাক্ট কস্ট কত, পিরিয়ড কস্ট কত, কনভার্সন কস্ট কত, প্রাইম কস্ট কত। সো আমরা যে কাজটা করি, এখান থেকে আমরা একটু কপি করে ইনফরমেশন গুলো একটু নিয়ে নিই। আমরা একটু এক্সেলে চলে যাই। ওকে,
সো আমার এই 5 ধরনের কস্ট দেওয়া আছে: ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখান থেকে আমাকে বের করতে হবে প্রোডাক্ট কস্ট কত, প্রোডাক্ট কস্ট কত, পিরিয়ড কস্ট কত, প্রাইম কস্ট কত, কনভার্সন কস্ট কত, আর কোন কস্টের কথা বলেছি কি? পিরিয়ড ডট প্রোডাক্ট কস্ট, ঠিক আছে। সো আমরা যদি প্রোডাক্ট কস্ট বলতে চাই, তাহলে আমার প্রোডাক্ট কস্টে যায় কত হবে, কোনটা কোনটা হবে একটু বলেন তো সবাই। প্রোডাক্ট কস্ট আমার কি হবে? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার মানে আমার প্রোডাক্ট কস্ট হবে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি একটু অ্যামাউন্ট একটু আলাদা করে ফেলি, আমার মনে বেটার হবে। 18,000। একটু আমি এখানে দেখাই, আমার মনে হয় এটা বেটার হবে, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা যদি প্রোডাক্ট কস্টে আমরা যাই, তাহলে আমার প্রোডাক্ট কস্ট সমান কি হবে? আমার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা মিলে আমার কি হবে? প্রোডাক্ট কস্ট হবে। তাহলে প্রোডাক্ট কস্ট আমার কত আসলো? 1,18,000। পিরিয়ড কস্ট আমার এই জায়গায় কি কি হবে? So selling and সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার হলো পিরিয়ড কস্ট। তাহলে আমি যদি এই দুটাকে আমি সাম আপ করে দিই, তাহলে আমার পিরিয়ড কস্ট বের হয়ে যাচ্ছে। আমার যদি প্রাইম কস্ট আসে, প্রাইম কস্ট কি হবে? sir product cost equal to prime cost. ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার আসবে। Material and direct labor. ডাইরেক্ট কস্ট গুলোই হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট। আমি যদি কনভার্সন কস্ট আসে তাহলে কত হবে বলেন? কনভার্সন কস্ট Direct labor আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলো না। তার মানে আমার যদি পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে, কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া থাকে আর আমাকে বলে যে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, প্রাইম কস্ট এবং কনভার্সন কস্ট বের করতে, আমরা কি করতে পারবো? আমরা কিন্তু এভাবে জাস্ট সাম আপ করে দিব না। আমরা যে কাজটা করব আমি একটু দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। আমার যখন প্রোডাক্ট কস্ট আসবে তখন আমরা এই জায়গায় কি করব? এই তিনটা এই জায়গায় লিখব যে এই তিনটা হলো আমার প্রোডাক্ট কস্ট। সো এই প্রোডাক্ট কস্টের আন্ডারে আমি তিনটা লিখেছি। সো তিনটার যোগফল আমার কি? এই জায়গায় 1,18,000 টাকা, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আপনারা এই ওয়েতে দেখাবেন। আমার যখন পিরিয়ড কস্ট আসবে তখন আমরা কি করব? আমার পিরিয়ড কস্ট কোনটা? আমার সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স। সো আমরা এই ওয়েতে ব্রেকআপ দিয়ে দিয়ে দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। মানে সহজ। আমরা যে কাজটা করব তিনটা একবার যোগ করে দেখাবো না। সো আমরা প্রোডাক্ট কস্ট, তারপর আমরা কি করব? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড তিনটা লিখবো, লেখার পর সাম আপ করে আমরা প্রোডাক্ট কস্টটা দেখাবো। সো আমি আশা রাখছি যে আপনারা বুঝেছেন। সো জি স্যার। আমরা এই পর্যন্তই। আমরা আর প্রাইম কস্ট একটু আরেকটাবার দেখেন স্যার। জি, প্রাইম কস্ট প্রাইম কস্ট আপনার কি? ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট আর ডাইরেক্ট লেবার কস্ট, ঠিক আছে। ও ঠিক আছে, জি স্যার। আর কোনো কোশ্চেন আছে স্যার প্লিজ? স্যার হ্যাঁ প্লিজ বলেন। আমরা যদি তারপরে চলে যাই, আমরা ভেরিয়েবল কস্ট কে আমরা অলরেডি জানি, ফিক্স কস্ট কে আমরা জানি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমরা একটু চলে যাই। আমার এই জায়গায় একটা एग्जांपल দেওয়া আছে, সেই एग्जांपल আমরা একটু যাই। আমার এই জায়গায় एग्जांपल দেওয়া আছে যে একটা কোম্পানি প্রোভাইডস অল নেসেসারি ইকুইপমেন্ট এন্ড এক্সপেরিমেন্ট গাইডস এন্ড ইট সার্ভস। আচ্ছা, ওকে। সো দ্য মিল আর পারচেজড ফ্রম এ caterer for $30 a person for a day-long excursion. The behavior of this variable cost. Okay, এখানে আমার বলা হচ্ছে যে আমার আসলে অনেকজন গেস্ট আছে, তাদের পার গেস্ট মিল কস্ট কত এবং টোটাল মিল কস্ট কত। দেখেন আমার এই জায়গায় বলা হচ্ছে যে পার গেস্ট মিল কত? $30। সো 250 জন গেস্ট থাকলে আমার হবে 7,500। আমার যদি একজন গেস্ট থাকতো তাহলে হয়তো $30, দুজন গেস্ট থাকলে হবে আমার $60। সিমিলারলি 500 গেস্ট থাকলে আমার হবে $15,000। তার মানে ভেরিয়েবল কস্ট হলো
আমার যদি অ্যাক্টিভিটি চেঞ্জ হয় তার সাথে সাথে আমার কষ্ট কি হবে, সিমিলার ওয়েতে চেঞ্জ হবে। চেঞ্জ হবে। কস্টের চেঞ্জটা দেখেন কনস্ট্যান্ট। আমি একটু বলি, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে দেখেন পার মিলের কস্ট কত, $30। মানে একটা মিল হলো $30, দুটা যদি মিলে কত হবে, $60, তিনটা মিল হলে $90। তার মানে প্রতি ইউনিট বা অ্যাক্টিভিটি চেঞ্জের জন্য আমার কস্ট কতটুকু চেঞ্জ হচ্ছে, $30। এটা ফিক্সড। তার মানে দেখেন ভেরিয়েবল কস্ট নিজে বেরি করে, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল কস্ট হলো ফিক্সড। আমি কি বলছি এটা একটু বলেন। ভেরিয়েবল কস্ট আমরা বলছি যে অ্যাক্টিভিটির সাথে সাথে যদি কোনো কস্ট চেঞ্জ হয় তাকে ভেরিয়েবল কস্ট বলে, কিন্তু ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো ফিক্সড। আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো। আর ফিক্সড কস্ট কি, যদি আমার অ্যাক্টিভিটির সাথে কোনো কস্ট চেঞ্জ না হয় তাহলে তাকে কি বলে, ফিক্সড কস্ট বলা হয়। সো এটা আমরা অলরেডি জানি। ফিক্সড কস্ট বলে। within the relevant range. জি বলেন। আমরা যদি এই জায়গায় আসি, এই প্রবলেমটাতে এখানে আসি, দেখেন এখানে বলা হচ্ছে যে আপনার নাম্বার অফ গেস্ট কত ছিল, বিভিন্ন সময় 250 জন ছিল, 500 জন ছিল, 750 ছিল, 1000 ছিল। বাট আমার মান্থলি রেন্টাল কোনো চেঞ্জ হয়েছে, 500 500 500 500 মান্থলি রেন্টাল ওই যে জায়গায় ছিল সেখানে কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমার কি হয়েছে, এটা ফিক্সড কস্ট। ঠিক আছে। ইয়েস স্যার। এখন দেখেন আমার মান্থলি রেন্টাল ছিল 500, যখন 250 জন গেস্ট ছিল, প্রতি গেস্টে তার কস্ট কত, 2 টাকা। যখন 500 জন গেস্ট ছিল তখন প্রতি গেস্টের কস্ট কত, 1 টাকা। যখন 750 জন গেস্ট ছিল তখন কত, 0.67। তার মানে দেখেন একটু আগে আমরা বলছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো ফিক্সড, বাট যদি আমরা ফিক্সড কস্ট বলি পার ইউনিট কি, Variable. ভেরিয়েবল। তো আপনাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে যে প্রুভ দ্যাট ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড এন্ড ফিক্সড কস্ট পার ইউনিট কি, ভেরিয়েবল। Variable. আমরা এটা যদি আসে তাহলে আপনারা কিভাবে প্রুভ করবেন, তাই না? তাই না, এটা তো প্রুভ করতে হবে, তাই না? ইয়েস তাহলে তাহলে কি কি করবেন, একটা এক্সাম্পল দিতে হবে। অ্যাজিউম দ্যাট, এক্সাম্পলটা কি হতে পারে বলেন। Assume that fixed cost on A 100 flat is rented to a group of people for $500 monthly. monthly. Okay. And per meal cost, ধরে নিলাম জাস্ট একটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, $20। ওকে, এই পর্যন্ত আমরা এটা এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি। এখন আমরা বলছি যে 1 নাম্বার, ইফ নাম্বার অফ পিপল রিসাইড Inside ইজ, ধরলাম 1 নম্বরে আমার আছে 10, 5 জন, 10 জন, 15 জন, 20 জন। ঠিক আছে, তাহলে আমার কস্টের স্ট্রাকচার আমরা একটু দেখি। তাহলে দেখেন ভেরিয়েবল কস্ট আমরা যদি বলি, ভেরিয়েবল কস্ট 1 নম্বরের জন্য কত হবে, 5 ইনটু পার ইউনিট কত, $20। তাহলে সরি আমি মাইনাস করেছি, তাহলে আমাদের 5 জনের জন্য হবে 100 টাকা। আমার যদি এরপরে যাই 10 জন, 15 জন, 20 জনের জন্য আমার কি হবে, এটা হলো বি নম্বরে 200 টাকা, সি নম্বরে, হ্যাঁ, ডি নম্বরে কি হবে, দেখেন কি করেছি, জাস্ট আমার পার মিল কস্ট হলো আমার 20 টাকা। সো আমার ভেরিয়েবল কস্ট কি হবে সেটা আমি বের করে ফেলেছি। তাহলে দেন প্রতিটার জন্য আমার ভেরিয়েবল কস্টের চেঞ্জ কি হচ্ছে দেখি আমরা। এই যে সরি এখানে যদি আসি আমাদের চেঞ্জ কত হচ্ছে, 200 মাইনাস 100, তাই না? আমার কস্টে চেঞ্জ হচ্ছে 100 টাকা। আমার নাম্বার অফ পিপল চেঞ্জ হচ্ছে কত, 5 মাইনাস 5 টাকা। তাহলে পার পার্সনে আমার কস্ট চেঞ্জ হচ্ছে কত, 20 টাকা। তাহলে দেখেন আমার পার ইউনিট কস্ট প্রথমেই ছিল কত, মিল কস্ট 20 টাকা। এখন আমার 5 জন হোক, 10 জন হোক, 15 জন, 20 জন হোক, তাহলে আমার মিল কস্ট প্রতি ইউনিট কতটুকু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। $30 করে। তাহলে ভেরিয়েবল কস্ট আমার কি হচ্ছে, পার ইউনিট ভেরিয়েবল কস্টটা কি থাকতেছে, সব সময় ফিক্সড থাকতেছে। এবার আমরা যদি ফিক্সড কস্ট নিয়ে কথা বলি, আমার ফিক্সড কস্ট অলওয়েজ কত, রেন্ট 500, 500। এখন যদি আমরা পার ইউনিটের কথা চিন্তা করি, তাহলে 500 ডিভাইড বাই কত হবে, 5 তাহলে আমার কত হবে, 100। আমার বি এর জন্য কত হবে, 50, 3 এর জন্য কত হবে, 33, 4 এর জন্য কত হবে,
25 25 তার মানে ফিক্সড কস্ট পার ইউনিট কি হচ্ছে চেঞ্জ হচ্ছে Change. আর মানে চেঞ্জ পার ইউনিট ফিক্সড কস্ট কি আমার ভেরিয়েবল চেঞ্জ হয় সো পরীক্ষা আসলে আপনারা একটা এরকম এক্সাম্পল দিয়ে আপনারা কি করবেন এটা প্রুফ করে দিবেন যে আমরা বলতে পারি যে পার ইউনিট ভেরিয়েবল কস্ট ফিক্সড এন্ড পার ইউনিট ফিক্সড কস্ট কি ভেরিয়েবল ভেরিয়েবল স্যার হ্যাঁ यस প্লিজ স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলতেন যদি মানে লিখে নিতে পারি নাই। কোশ্চেনটা লিখে নিতে যাচ্ছেন এই একটু পরে আমি দেখাচ্ছি জাস্ট 1 মিনিট লাস্ট প্যারাটা একটু এই যে দেখেন behavior of the cost within the range ঠিক আছে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি বলছে দেখেন টোটাল ভেরিয়েবল কস্ট ইনক্রিজেস অর ডিক্রিজেস ইন প্রপোর্শন টু চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি লেভেল অ্যাক্টিভিটি লেভেল বাড়লে বা কমলে কি হবে টোটাল কস্ট চেঞ্জ হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট রিমেন কনস্ট্যান্ট ঠিক আছে বা ফিক্সড ফিক্সড কস্টের ক্ষেত্রে ফিক্সড কস্ট পার ইউনিট ডিক্রিজেস অ্যাজ দ্য অ্যাক্টিভিটি রাইজেস এন্ড ইনক্রিজেস অ্যাজ দ্য অ্যাক্টিভিটি লেভেল ফলস আপনি ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি fixed cost per unit variable তাহলে লেখেন proof that variable cost per unit fixed and fixed cost per unit variable ভেরিয়েবল ঠিক আছে আর কোন কনফিউশন আছে না স্যার সলিউশনের লাস্ট লাইনটা একটু লাস্ট প্যারাটা একটু বুঝিনি কথাটা আপনার সলিউশনের লাস্ট প্যারাটা আরেকবার বুঝিয়ে দিতে হবে একটু কষ্ট আমরা বলছি যে আমরা তো এটা প্রুফ করলাম যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড কারণ আমাদের অ্যাক্টিভিটি 12 আর কমুক প্রতি ইউনিট অ্যাক্টিভিটির জন্য আমার চেঞ্জ করতে হবে একটা ফিক্সড অ্যামাউন্ট হবে বাট ফিক্সড কস্টের ক্ষেত্রে আমার কি হবে ধরেন আপনারা চারজন ফ্রেন্ড একটা 4 রুমের বাসা রেন্ট নিলেন 30,000 টাকা ঠিক আছে তাহলে প্রতিজনে ভাড়া দিতে কত হবে 7,500 টাকা করে এখন আপনারা চারজন না থেকে 8 জন করে থাকছেন প্রতিজনে ভাড়া দিতে হবে কত 3,750 তার মানে দেখেন আপনার যখন অ্যাক্টিভিটি বা নাম্বার অফ পিপল বাড়তেছে আপনার ভাড়া কি হয়ে যাচ্ছে পার পার্সনে চেঞ্জ হয়ে যাচ্ছে টোটাল ভাড়া কি চেঞ্জ হচ্ছে না স্যার তাহলে টোটাল ভাড়া যখন চেঞ্জ হচ্ছে না ওটা হলো ফিক্সড কস্ট বাট পার পার্সন যখন চেঞ্জ হচ্ছে আপনার অ্যাক্টিভিটি যখন চেঞ্জ হচ্ছে পার পার্সন অনুযায়ী ফিক্সড কস্ট কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে আমরা বলছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড এন্ড ফিক্সড কস্ট পার ইউনিট ভেরিয়েবল এভারেজটা কমছে বাড়ছে তার মানে এভারেজে হচ্ছে কস্টটা কমছে বাড়ছে ফিক্সড কস্ট এক্স্যাক্টলি ট্রু আমরা এবার একটু মিক্সড কস্ট নিয়ে কথা বলি ঠিক আছে মিক্সড কস্ট সেমি ভেরিয়েবল কস্ট বা সেমি ফিক্সড কস্ট তিনটা আইটেম একই রকম কারণ মিক্সড কস্ট সেমি ভেরিয়েবল কস্ট বা সেমি ফিক্সড কস্ট এটা হলো মিক্সচার অফ টু টাইপস অফ কস্ট ওয়ান ইজ ভেরিয়েবল কস্ট অ্যানাদার ইজ ফিক্সড কস্ট ঠিক আছে তাহলে মিক্সড কস্ট সেমি ভেরিয়েবল কস্ট অথবা সেমি ফিক্সড কস্ট বলতে আমরা বুঝি এই কস্টের ভিতরে কি থাকবে আমার ভেরিয়েবল কস্ট থাকবে ফিক্সড কস্ট থাকবে আমরা একটা নরমাল एग्जांपल দিয়ে আমরা এটা একটু প্রোভাইড করি কারণ আপনি গ্রামীণ ফোনে পোস্টপেড সিম ইউজ করেন কি করেন পোস্টপেড সিম ইউজ করেন ঠিক আছে আমরা এই পর্যন্ত রাখি পোস্টপেড সিমে আপনার বলা হলো যে মান্থলি রেন্ট হলো আপনার মান্থলি রেন্ট দিতে হবে আপনার 2000 টাকা পার মান্থ এই মান্থলি রেন্টটা হলো 2000 টাকা আপনাকে দিতে হবে বেসড অন 5000 ইউনিট কলস সরি 5000 ইউনিট কল স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না ওকে সরি 1 মিনিট ঠিক আছে আমরা বললাম যে আমরা এখন কি কস্ট নিয়ে কথা বলছি মিক্সড কস্ট সেমি ভেরিয়েবল কস্ট অথবা সেমি ফিক্সড কস্ট ঠিক আছে সো এটা একটা एग्जांपल আমরা দিচ্ছি एग्जांपलটা হলো আমাকে পোস্টপেড সিম ইউজ করি আমি আমাকে বলা হলো যে এই পোস্টপেড সিমের আপনার মান্থলি রেন্ট হলো 2000 টাকা আপনি 5000 ইউনিট পর্যন্ত কল করতে পারেন অর্থাৎ 5000 সেকেন্ড মিনিট কল করতে পারবেন ঠিক আছে 5000 মিনিট কল করতে পারবেন আমরা কিন্তু এজিউম করে নিছি তো আপনি জানুয়ারি মাসে যে কাজটা করেছেন জানুয়ারিতে আপনি কল করেছেন 4500 মিনিট ফেব্রুয়ারিতে কল করেছেন আপনি 7500 ইউনিট মার্চে কল করেছেন 5500 ইউনিট এপ্রিলে কল করেছেন আপনি 4900 ইউনিট আপনাকে এই জায়গায় আবার বলেছে যে আপনার যদি 5000 মিনিটের চেয়ে বেশি কথা বলেন তাহলে পার মিনিট আপনাকে 30 পয়সা দিতে হবে ঠিক আছে
এই কথাটা বলে দিছে যে আপনি সর্বোচ্চ 5000 মিনিট পর্যন্ত কল করতে পারবেন। যদি 5000 মিনিটের বেশি কল করেন তাহলে প্রতি মিনিটের জন্য আপনাকে কি করতে হবে, 30 পয়সা করে দিতে হবে। তাহলে জানুয়ারিতে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? 5000 2000 স্যার 2000 2000 টাকা। ফেব্রুয়ারিতে আমার কত পেমেন্ট করতে হবে? 2000 2000 প্লাস ওকে 2500 2000 গুণ 30 পয়সা প্লাস 2500 গুণ 30 পয়সা ওকে 2500 ইনটু 0.3 2750 এখন যখন এই 2750 টাকা বিল আসছে, এখন আপনি কি বলতে পারবেন যে এটা ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? স্যার এটা মিক্সড কস্ট। মিক্সড কস্ট। এটা আপনি বুঝবেন কিভাবে? স্যার 2000 ফিক্সড, এটা আমাকে দিতেই হবে, কথা বলি আর না বলি। এক্স্যাক্টলি। আর বাকিটুকু 2000 এর বেশি যখন আমি কথা বলবো তখন আমাকে ভেরিয়েবলে দিতে হবে। তার মানে এই ধরনের কস্টকে বলা হয় মিক্সড কস্ট। এখন এই জায়গায় তো আমরা জানি যে আসলে ঘটনাটা এরকম হচ্ছে। ঘটনা যদি এরকম হইতো, আমি একটু বলি, ধরেন এই জায়গায় আমি প্রতিটা জিনিস বের করে নিই, 2000 প্লাস, তারপর এটার জন্য কি হবে 500 ইনটু 0.3, ঠিক আছে? 0.30 আর এই জায়গায় কত হবে 2000। 2000 এখন আপনাকে এই অ্যাক্টিভিটিটা দিল না, আপনাকে এই কথাটাও বললো না, এখন আপনি কি বলবেন? আপনি শুধু ইনফরমেশন জানেন আপনার পোস্টপেড সিমের বিল আসছে জানুয়ারিতে 2000 টাকা, ফেব্রুয়ারিতে 2750 টাকা, মার্চে 2150 টাকা, এপ্রিলে 2000 টাকা। এবং আপনি সরি আপনার এই অ্যাক্টিভিটিটা দেওয়া থাকলো, এখন আপনি কি করবেন? এই অ্যাক্টিভিটিটা দেওয়া থাকলো, এটা হলো আপনার মিনিটস, আপনি কত মিনিট ইউজ করছেন, আর এটা হলো আপনার অ্যামাউন্ট, কস্ট বা অ্যামাউন্ট আমরা যেটা বলছি। এখন আপনি এখান থেকে কিভাবে বলবেন যে আসলে এই কস্টগুলো ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট না মিক্সড কস্ট, কিভাবে বলতে পারবেন? বলতে পারবেন? হাই লো মেথড ইউজ করতে হবে। আচ্ছা, সেটা পরে আমরা কোন মেথড ইউজ করব, তাহলে আমরা আসলে কিভাবে বলবো যে আসলে আমার কি হচ্ছে, এটা ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট না কি? তাহলে আমাদের যেটা করতে হবে, ভেরিয়েন্স করি স্যার, আমরা যেটা প্রথম কাজ করতে হবে, আমার পার ইউনিট কস্ট বের করতে হবে। ফার্স্ট কাজ কি করতে হবে? পার ইউনিট কস্ট বের করতে হবে। তাহলে আমার এই জায়গায় পার ইউনিট কস্ট কি হচ্ছে? 2000 ভাগ 4000 4500 0.44। তাহলে দেখেন আমার জানুয়ারিতে পার ইউনিট কস্ট 0.44, ফেব্রুয়ারিতে 0.37, মার্চে 0.39 এবং এপ্রিলে 0.41, ঠিক আছে? তার মানে আমরা নরমালি জানি যে পার ইউনিট কস্ট ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, ফিক্স থাকে। এই জায়গায় পার ইউনিট কস্ট ফিক্সড না, তাহলে এটা কি কস্ট হইতে, সরি আমরা বলছি যে ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট কস্ট ফিক্স থাকবে। যেহেতু এই জায়গায় পার ইউনিট কস্ট ফিক্স না, তাহলে এটা কি ধরনের কস্ট হইতে পারে? ফিক্সড কস্ট হইতে পারে। এবার আমরা দেখবো যে এটা আসলে ফিক্সড কস্ট কিনা। আমরা দেখলাম যে এই জায়গায় 4500 ইউনিটের জন্য 2000 টাকা বা 7500 ইউনিটের জন্য 2750 টাকা, তার মানে এটা ফিক্সড কস্ট না, তাহলে ভেরিয়েবল কস্ট না, ফিক্সড কস্ট না, তাহলে এটা কি ধরনের কস্ট হতে পারে? মিক্সড কস্ট। আমি কি বুঝাতে পারলাম? তার মানে প্রথমে আমাকে যখন কোনো কস্ট আইটেম দেওয়া থাকবে, আমাকে আগে বের করতে হবে যে এটা কোন ধরনের কস্ট, এটা কি ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট না মিক্সড কস্ট। প্রথমে আমাকে যেটা করব, আমি দেখবো আমার অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জের সাথে আমার টোটাল কস্টের চেঞ্জ হচ্ছে কিনা। 4500 এর জন্য আমার 2000, 7500 এর জন্য 2750, তার মানে এই আইটেমগুলো কোনো ফিক্সড কস্ট আইটেম না। এক, তাহলে ফিক্সড কস্ট না হলে কি হবে? ভেরিয়েবল কস্ট হবে। পার ইউনিট কস্ট বের করব, পার ইউনিট কস্ট বের করে আমি দেখবো যে পার ইউনিট কস্ট ফিক্সড কিনা, না পার ইউনিট কস্ট ফিক্সড না, তার মানে এটা ভেরিয়েবল কস্ট না। তার মানে যে কস্ট ভেরিয়েবল না ফিক্সড কস্ট না, এটা কি ধরনের কস্ট হতে পারে? মিক্সড কস্ট হতে পারে। তখন আমরা কি করব, মিক্সড কস্ট হিসেবে এটাকে রিকগনাইজ করব। তাহলে এটা কি আমরা বুঝলাম যে আমাদের কস্টগুলো কি ভেরিয়েবল না ফিক্সড না মিক্সড, কিভাবে বের করব? পার ইউনিট বের করি। জি স্যার। আমি একটু আবার কারো যদি কনফিউশন থাকে আমি আবারও বলছি। আমি বলছি 1 নাম্বার ফিক্সড কস্ট বের করা হবে কি? ফিক্সড কস্ট আমরা কিভাবে বের করব? অ্যাক্টিভিটি চেঞ্জ has any impact on total ক্লাস হচ্ছে। আমার অ্যাক্টিভিটি চেঞ্জের কারণে কি আমার কোনো কষ্ট কোনো ইমপ্যাক্ট হচ্ছে? না স্যার। না। ইয়েস, ইমপ্যাক্ট হচ্ছে। আমার অ্যাক্টিভিটি জানুয়ারি মাসে ছিল 4500, আমার কস্ট ছিল 2000, তো আমি কস্টে লিখি। আমার যদি ফেব্রুয়ারিতে আসি, আমার অ্যাক্টিভিটি ছিল 7500, আমার কস্ট 2750, তার মানে অ্যাক্টিভিটি চেঞ্জের সাথে সাথে আমার কস্ট কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ইয়েস।
cost changes with respect to activity, তাই না? So it is not fixed cost. আমরা ডিসিশন চলে আসলাম যে এটা ফিক্সড কস্ট না, ঠিক আছে? জি স্যার। 2 নাম্বার আমরা পার ইউনিট ভেরিয়েবল কস্ট বের করেছি না? জি। আমার ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট ভেরিয়েবল কস্ট ফিক্স থাকার কথা, কিন্তু এই জায়গায় প্রতিটা জায়গায় ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে, তার মানে এটা ভেরিয়েবল কস্ট না, ঠিক আছে? তারপর আমরা আসবো is per unit variable cost fixed or constant? No. No. Therefore it is not variable cost. তার মানে আমরা দুইটা জিনিসই পেয়ে গেছি, যে আমাদের এটা ফিক্সড কস্ট না, আমাদের এটা ভেরিয়েবল কস্ট না। তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি? Mixed cost The above cost is mixed. Mixed cost or semi variable cost or semi fixed cost. কারো কোনো কোশ্চেন আছে? করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এই তিনটা জিনিসই কি সেম স্যার? মিক্সড, সেমি ভেরিয়েবল আর সেমি ফিক্সড? यस, এই তিনটা জিনিসই সেম। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি সবাই, তাই না? আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না আর বলতে হবে? না স্যার, ক্লিয়ার। যদি একটু আবার যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারতাম খুব ভালো হতো। মানে কোন এক্সাম্পলটা কি? এটা স্যার এই মিক্সড কস্টটা, হ্যাঁ মিক্সড কস্টটা সেম এক্সাম্পল না স্যার, আপনার মতো একটা এক্সাম্পল শর্টকাটে যদি। আচ্ছা, মিক্সড কস্ট নিয়ে আমরা একটু পরে আর একটা মেথডোলজিতে আসবো। আজকে যদি শুরু করতে পারি তাহলে বেটার, আপনারা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু পরে আমরা আবার এক্সাম্পলে আসবো, সমস্যা নেই। তাহলে আমরা মিক্সড কস্টটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটা আমরা অলরেডি বুঝে গেলাম, তাই না? এই যে মিক্সড কস্টটা, এটা আমরা এবার মিক্সড কস্টটাকে অ্যানালাইজ করব। মিক্সড কস্টটাকে যদি আমরা অ্যানালাইজ করতে যাই, তার আগে আমরা যদি টোটাল কস্টটা বের করি, এই যে আমাদের এই জায়গায় যে টোটাল কস্ট বের করেছি, টোটাল কস্টটা বের করেছি আমরা কিভাবে? আমরা বের করেছিলাম যে আমার এই জায়গায় কি ছিল, যে নরমালি 2000 টাকা হলো আমার রেন্ট, বেসড অন কি 5000 মিনিটস এর উপর বেস করে, তাই না? যদি 5000 মিনিট থেকে বেশি হয় তাহলে পার মিনিট কস্ট কত? 0.30 টাকা, 30 টাকা কি স্যার? ঠিক আছে? সো আমরা এটা বের করেছিলাম, তাই না? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নাই। এখন যদি আমরা যে এই যে 2700 এইগুলো যে বের করেছি, এটা কিসের উপর বের করেছি? এটা একটা ইকুয়েশন আছে, কারণ ইকুয়েশনটা কি হইছে? আমার টোটাল কস্ট যদি আমরা বলি তাহলে আমরা কিভাবে বের করতে পারি? একটু টোটাল কস্ট, আমি যদি টোটাল কস্ট বের করি ইকুয়াল, তাহলে আমার কি হবে টোটাল কস্টটা? আমার ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল তারপর কি হবে? প্লাস কস্ট টোটাল অ্যাক্টিভিটি ইনটু ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাই না? ভেরিয়েবল বানানটা ভুল লিখেছি। ওকে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমরা কিভাবে করেছি? আমরা যদি প্রথমটাতে আসি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ঠিক আছে? এখন আমরা টোটাল কস্টের ক্ষেত্রে আমরা কিভাবে বের করেছি? আমার ফিক্সড কস্ট কত ছিল? 2000। যেহেতু 5000 এর বেশি অ্যাক্টিভিটি নাই প্রথম জানুয়ারি মাসে, তো আমার জিরো অ্যাক্টিভিটি ইনটু কস্ট হলো আমার 0.30, সো আমার বের হচ্ছে 2000। দ্বিতীয়টাতে যদি আমরা আসতাম, 2000 হলো ফিক্সড কস্ট প্লাস আমার অ্যাক্টিভিটি কত ছিল? 7500 মাইনাস 5000 ইনটু কত? 0.30, তাহলে আমার কত? 2750। তাহলে দেখেন, আমার যদি ফিক্সড কস্টকে আমরা যদি এই জায়গায় আমরা একটু যদি দেখি, ওনারা বলেছে যেটা কি, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? যে টোটাল কস্ট ইকুয়াল ফিক্সড কস্ট প্লাস টোটাল অ্যাক্টিভিটি ইনটু ভেরিয়েবল কস্ট। এই টোটাল কস্টকে যদি আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি এবং এটাকে যদি আমরা ফিক্সড কস্টকে যদি এ লিখি প্লাস টোটাল অ্যাক্টিভিটিকে যদি আমরা কি লিখতে পারি? এক্স লিখি, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটকে যদি আমরা বি দ্বারা ডিনোট করি
তাহলে আমার সমান সমান কি হচ্ছে বি লিখি y ইকুয়াল টু a প্লাস bx। এটা হলো আমার টোটাল কস্টের ইকুয়েশন। এই পর্যন্ত বুঝছেন সবাই? আমরা বলছি ফিক্সড কস্টকে যদি আমরা a দ্বারা ডিনোট করি, টোটাল অ্যাক্টিভিটিকে যদি আমরা x দ্বারা ডিনোট করি মানে ইনক্রিমেন্টাল অ্যাক্টিভিটি, প্লাস ভেরিয়েবল কস্টকে যদি আমরা b দ্বারা ডিনোট করি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে আমরা টোটাল কস্টকে লিখতে পারি y ইকুয়াল টু a প্লাস bx। ঠিক আছে, xb বা bx যেটা আমরা বলি। আমরা এবার একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা আমরা একটু দেখি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমরা এটা একটু আমরা এক্সেলে আগে লিখে নিই, তারপর আমরা এটা সলিউশন করব। আমার কয়টা মান্থ আছে? জানুয়ারি থেকে জুলাই, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই পর্যন্ত, ঠিক আছে? এটা আমার মান্থ আমি পেয়ে গেলাম। আমার কি আছে? অ্যাক্টিভিটি লেভেল পেশেন্ট ডেজ। সো অ্যাক্টিভিটি লেভেল পেশেন্ট ডেজ সবাই তো দেখতে পাচ্ছেন, তাই না? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস স্যার। বললাম সবাই দেখতে পাচ্ছেন? আর আমার 3 নম্বরটা আসছে ইয়েস স্যার। মেইনটেনেন্স কস্ট ইনকার্ড। সো আমি এই জায়গায় বসে দিই। ওকে, তার মানে জানুয়ারি মাসে আমার অ্যাক্টিভিটি লেভেল কত ছিল? দেখেন 5600। আমরা একটু লিখে নিই 5600, 7100, 5000, 7100, 5000, তারপর ছিল 6500, 7300, 6500, 7300, 8000, 6200, 6200। এবার আমরা আসি মেইনটেনেন্স কস্টে। 7900, 8500, 7900, 8500, 7400, 8200, 7400, 8200, 9100, 9800, 9100, 9800, 7800। তার মানে আমি কি করলাম? অ্যাক্টিভিটি লেভেলগুলো আমরা এখানে লিখতে পারলাম এবং আমার কত কষ্ট হচ্ছে সেটা আমরা এখন জানি, তাই না? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এখান থেকে আমার বের করতে হবে যে ভেরিয়েবল কস্ট কত এবং ফিক্সড কস্ট কত। তাহলে আমার রিকোয়ারমেন্টটা কি হবে? 1 নাম্বার ভেরিয়েবল কস্ট পার ইউনিট, 2 নাম্বার টোটাল ফিক্সড কস্ট। এখন এটা আমরা বের করব কিভাবে? সবাই কি আমার সাথে আছেন? জি স্যার। তাহলে আমাকে প্রথম কি করতে হবে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে এবং ফিক্সড কস্ট বের করতে হবে। সো এটা করার জন্য প্রথমে আমাকে লাগবে যে আমার কস্টগুলো কোন ধরনের কস্ট সেটা আইডেন্টিফাই করা। কোন ধরনের কস্ট সেটা আইডেন্টিফাই করা। আমার যে অ্যাক্টিভিটি লেভেল পেশেন্ট ডে আছে এবং মেইনটেনেন্স কস্ট ইনকার্ড আছে, এই কস্টগুলো আমার আসলে কি ধরনের কস্ট সেটা বের করতে হবে আমাকে। তো ফার্স্ট আমাকে বের করবে আমরা যে এটা কি ফিক্সড কস্ট কিনা। ইজ ইট ফিক্সড কস্ট? আপনারা বলেন এটা কি ফিক্সড কস্ট? নো স্যার। নো স্যার। কেন ফিক্সড কস্ট না? অ্যাক্টিভিটি লেভেলের সাথে এটা চেঞ্জ হচ্ছে। অ্যানসার যদি আমরা বলি স্যার পার ইউনিটে এটা চেঞ্জ হচ্ছে। পার ইউনিট কস্টটা স্যার সেম না। মেইনটেনেন্স কস্ট incurred ফিক্সড changes with the অ্যাক্টিভিটি লেভেল। activity level changes, therefore the above cost is not fixed cost. কোন সন্দেহ আছে? নো না স্যার। স্যার কস্ট পেমেন্টে একটু আছে। আচ্ছা ঠিক করে নিয়েন, আমি এখানে আসলে তাড়াহুড়া করে লিখতে গেলে ডিফিকাল্ট হয়ে যায়, তাই না?
আপনারা তো বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি, বুঝে নিলে হবে। এটা কি ভেরিয়েবল কস্ট? নো স্যার। নো তো স্যার। আমাদের কি No. করতে হবে? আমরা যে কাজটা করব পার ইউনিট বের সেম করতে হবে। জিনিসটা আমি একটু কপি করে নিয়ে আসি নিচে। So, আমি এই জায়গায় কি করব? পার ইউনিট কস্ট বা পার অ্যাক্টিভিটি কস্ট, আমরা এটা কত হবে আমার তাহলে? এটা বা এটা তো আমি যে কাজটা করেছি, পার অ্যাক্টিভিটি কস্ট কি ফিক্সড? নো। না স্যার, ফিক্স না। We cannot say তার মানে আমরা এখন ডিসিশন নিলাম কি এরা হলো মিক্সড কস্ট, ঠিক আছে? মিক্সড কস্ট যদি বের হয় তাহলে আমার কি করতে হবে? এই মিক্সড কস্ট থেকে আমাকে কি করতে হবে? ভেরিয়েবল কস্টগুলো এবং ফিক্সড কস্টগুলো আলাদা করতে হবে। এই মিক্সড কস্ট থেকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আলাদা করার অনেকগুলো মেথডোলজি আছে। তার মধ্যে একটা মেথডোলজি আমরা বলি, এটাকে বলা হাই লো মেথড। কোন ধরনের মেথডোলজি আমাদেরকে একবারে 100% পিকচার শো করবে না। আমাদেরকে যে কাজটা করবে, আমাদেরকে অ্যাকচুয়াল যে ভেরিয়েবল কস্ট তার কাছাকাছি একটা কস্ট সে প্রোভাইড করবে, ঠিক আছে? এই হাই লো মেথডের মেইন অবজেক্টিভটা হলো আমার হাই অ্যাক্টিভিটিতে কস্ট কত এবং আমার লো অ্যাক্টিভিটিতে কস্ট কত সেটা বের করে চেঞ্জের সাথে সাথে আমার কি করতে হবে? পার ইউনিট কস্টটা বের করতে হবে। আমরা যদি যাই এই জায়গায় আমরা হাই অ্যাক্টিভিটি কত, এটা হাই অ্যাক্টিভিটি, আর আমার লো অ্যাক্টিভিটি কত? 5000। 5000। তাহলে আমার যদি আমরা বলি হাই অ্যাক্টিভিটি লেভেল, আমরা যদি যাই হাই অ্যাক্টিভিটি লেভেল আমার কত? জাস্ট 1 মিনিট। তাহলে আমরা হাই অ্যাক্টিভিটি লেভেল সিলেক্ট করলাম, আর আমার লো অ্যাক্টিভিটি লেভেল কত? 5000। ঠিক আছে, তাহলে এটা হলো আমার লো অ্যাক্টিভিটি লেভেল। এবার যদি আমি চেঞ্জেস লিখি, চেঞ্জেসে আমি যদি আসি, তাহলে আমার চেঞ্জেস কত হচ্ছে এই জায়গায়? 3000। মানে কস্টে চেঞ্জ হচ্ছে কত? কস্ট হচ্ছে 2400। 2400। তাহলে পার ইউনিট কত হচ্ছে? 0.8। তার মানে এই যে পার ইউনিট চেঞ্জ হচ্ছে এটাকে বলে ভেরিয়েবল কস্ট। কারো কোনো কনফিউশন আছে? আরেকবার একটু নো স্যার। আমরা বলছি আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি মিক্সড কস্ট আইডেন্টিফাই করতে পারি তাহলে কস্টগুলো থেকে আমরা ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টগুলোকে সেপারেট করতে পারি। তো এই সেপারেট করার অনেকগুলো মেথডোলজি আছে, ইঞ্জিনিয়ারিং মেথডোলজি আছে, গ্রাফিক্যাল মেথডোলজি আছে, হাইলো মেথড আছে, লিস্ট কস্ট মেথড আছে, রিগ্রেশন অ্যানালাইসিস আছে। সো আমরা এই জায়গায় যে কাজটা করব, আমরা হাইলো মেথড ইউজ করে আমরা কি করব? সেটা থেকে বের করব। হাইলো মেথডের নিয়মটা হলো আমার হাই অ্যাক্টিভিটি গুলো আইডেন্টিফাই করতে হবে এবং লো অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করতে হবে। হাই অ্যাক্টিভিটির সাথে তার কস্ট, লো অ্যাক্টিভিটির সাথে তার কস্ট আইডেন্টিফাই করে আমার অ্যাক্টিভিটি চেঞ্জ কত হয়েছে এবং তার কস্টে চেঞ্জ কত হয়েছে সেটা বের করতে হবে। এই কস্টের চেঞ্জকে তার অ্যাক্টিভিটি লেভেল দ্বারা যদি ভাগ করি তাহলে যে পার ইউনিট কস্টটা বেরোবে সেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। তাহলে দেখেন আমার হাই অ্যাক্টিভিটি কত ছিল এই জায়গায়? 8000, তার কস্ট কত? 9800। তাহলে হাই অ্যাক্টিভিটি লেভেলে 8000, তার কস্ট 9800। লো অ্যাক্টিভিটিতে যদি যাই, তার অ্যাক্টিভিটি হলো 5000, তার কস্ট হলো 7400। তাহলে আমার টোটাল অ্যাক্টিভিটি লেভেলে চেঞ্জ কত আসছে? 8000 মাইনাস 5000 সমান হলো 3000।
আর কস্টের ক্ষেত্রে আমার কত আসছে ৯৮০০ মাইনাস ৭৪০০ সমান হলো ২৪০০। তার মানে ২৪০০ কে যদি আমরা ৩০০০ দ্বারা ভাগ করি তাহলে প্রতিটা ইউনিটে আমার চেঞ্জ হচ্ছে কত 0.8 টাকা। তার মানে এটা হলো আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট। এখন আমরা যদি টোটাল ফিক্সড কস্ট বের করতে যাই তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা আইদার হাই অ্যাক্টিভিটির কস্ট মাইনাস হাই অ্যাক্টিভিটি লেভেল ৮০০০ আছে ইনটু ভেরিয়েবল কস্ট আমরা যদি করে দেই, অর্থাৎ আমরা যদি টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দেই তাহলে আমার কি হবে ফিক্সড কস্টটা বের হবে। আমি এটা এভাবে করতে পারি, অথবা আমি যে কাজটা করতে লো অ্যাক্টিভিটি লেভেল মাইনাস আবার প্রথম ৫০০০ ইনটু আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট সেম। তার মানে আমাকে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, হয় হাইটা কিংবা লো, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। আমি আইদার হাইটা নিয়ে কাজ করব নতুবা লোটা নিয়ে কাজ করব। এই জায়গায় দেখেন সমস্যাটা কোন জায়গায় হচ্ছে আমি একটু বলি। অনেক সময় আমরা যে কাজটা করি এটা দিয়ে ভাগ করে আমরা দেখি যে এই দুইটার ক্ষেত্রে যদি আমরা নিই জানুয়ারি ফেব্রুয়ারির ক্ষেত্রে মানে অ্যাক্টিভিটি লেভেল কত চেঞ্জ কত হইছে 1500। আমি যদি আমার কস্টের চেঞ্জের কথা বলি কত হয়েছে এত, তাহলে পার ইউনিট চেঞ্জ কত হচ্ছে আমার দেখেন 0.4, কিন্তু আমি এই জায়গায় ভেরিয়েবল কস্ট কত ধরেছি কত পাইছি 0.8, যার কারণে হাইলো মেথড বলছে না। ইয়েস, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আমি আপনাদের কথা বুঝতে পারছি না। স্যার উনি কিছু আস্ক করেনি আপনি। আচ্ছা আমি একটু আবার এটা শেয়ার বলছি, একটু দেখেন। আমরা আমরা বলছি যে আমরা যদি ভেরিয়েবল কস্ট বা ফিক্সড কস্ট বের করতে যাই from mixed cost, then first we need to identify that whether the cost is variable or fixed. So once we identify that the cost is not variable or fixed, then we can say that these costs are fixed. আমরা যখন ফিক্সড কস্ট আইডেন্টিফাই করব, সরি মিক্সড কস্ট আইডেন্টিফাই করব, মিক্সড কস্টকে আমরা কি করব ভেরিয়েবল অথবা ফিক্সড কস্টে যখন ডিভাইড করতে যাব বা বের করতে যাব এর থেকে আমরা অনেকগুলো মেথডোলজি ইউজ করতে পারি। তার মধ্যে একটা কমন মেথড হলো হাই লো মেথড। হাই লো মেথড বলতে আমরা বুঝি, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, স্ক্রিন দেখা যায় না। ওকে, হাই লো মেথড বলতে আমরা বুঝছি যে হাই অ্যাক্টিভিটি এবং লো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে। আমার উপরে যে প্রবলেমটা আছে, উপরের প্রবলেম থেকে আমার হাই অ্যাক্টিভিটি হলো ৮০০০ আর লো অ্যাক্টিভিটি হলো ৫০০০, তাহলে দুটো অ্যাক্টিভিটির মধ্যে ডিফারেন্স কত ৩০০০। হাই অ্যাক্টিভিটির যে কস্ট ৯৮০০, এটা থেকে যদি লো অ্যাক্টিভিটির কস্ট ৭৪০০ বাদ দেই তাহলে আমার ডিফারেন্স কস্ট থাকতেছে ২৪০০। এই চেঞ্জ ইন কস্টকে যদি আমরা চেঞ্জ ইন অ্যাক্টিভিটি দ্বারা ভাগ করি তাহলে যে পার ইউনিট কস্টটা বের হবে এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। কি কস্ট বলে? ভেরিয়েবল কস্ট বলে। তাহলে আমরা এই জায়গায় ভেরিয়েবল কস্টটা কি করলাম বের করে ফেললাম। এখন ফিক্সড কস্ট যদি আমরা বের করতে যাই, ফিক্সড কস্ট সমান কত হবে? ফিক্সড কস্ট ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু সমান হবে আমার টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? নাই। তাহলে আমার টোটাল কস্ট কত আছে? যদি আমি হাই অ্যাক্টিভিটি নিই টোটাল কস্ট কত ৯৮০০ মাইনাস ভেরিয়েবল কস্ট আমার কত টোটাল কত হবে? ভেরিয়েবল কস্ট কত হবে? আমি কি অ্যাক্টিভিটি নিছি? হাই অ্যাক্টিভিটি নিছি। তাহলে আমার অ্যাক্টিভিটি লেভেল হলো ৮০০০ ইনটু পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত 0.8, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে ৬৪০০। তাহলে আমার ফিক্সড কস্ট কত হবে ৯৮০০ মাইনাস ৬৪০০ সমান হলো ৩০০০। এই ৩৪০০টা হলো তার ফিক্সড কস্ট। কারো কোনো কনফিউশন? না। কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা হাইলো মেথডে আমরা কি করতে হবে? আমাদের প্রথম কাজ হলো হাইলো মেথডে আমার হাই অ্যাক্টিভিটিটা সিলেক্ট করা এবং লো অ্যাক্টিভিটি গুলো সিলেক্ট করা। তারপর এই দুইটার মধ্যে আমার চেঞ্জ ইন অ্যাক্টিভিটি করতে বের করা। হাই অ্যাক্টিভিটির কস্ট এবং লো অ্যাক্টিভিটির প্রশ্ন ছিল। জি প্লিজ। আচ্ছা স্যার, আমরা যে এখানে এই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করলাম, জি, তো আমরা যদি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টটা দিয়ে যদি অন্য একটা মান কে যদি ক্যালকুলেশন করি, এটা মেথডটা তখন কিন্তু আমাদের মিলে না স্যার। একটু বলি, মিলবে না, কারণ মেথডটা কি বলছে? হাই লো মেথড। জি স্যার।
এই মেথডে আমরা কি করতে পারি, ভেরিয়েবল কস্ট বের করে একটা বেস্ট এস্টিমেট বের করতে পারি। কখনোই অ্যাকচুয়াল রেজাল্ট সে শো করতে পারবে না, কারণ আমি অলরেডি বলছি এটা অ্যানালিসিস করার জন্য অনেকগুলো মেথডোলজি আছে। একটা আছে ইঞ্জিনিয়ারিং মেথড, একটা আছে স্ক্যাটারগ্রাফ মেথড, একটা আছে রিগ্রেশন অ্যানালিসিস মেথড, একটা আছে লিস্ট কস্ট মেথড, আরেকটা হলো হাইলো মেথড। প্রত্যেকটা মেথড ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল কস্ট বের করে। যেহেতু হাইলো মেথডটা অনেক সহজ, সো এটা ইউজ করাটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, তাই আমরা হাইলো মেথড ইউজ করে আমরা ভেরিয়েবল কস্টটা বের করছি। এটা অনলি অ্যাপ্লিকেবল হবে হাই এবং লো অ্যাক্টিভিটি লেভেলে। অন্য কোনো অ্যাক্টিভিটি লেভেলে ইউজ করলে এটা ডিফারেন্ট রেজাল্ট শো করবে। ঠিক আছে স্যার, সবাইকে একটু যদি কষ্ট করে মিউট করতে বলতেন। আমরা কি কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? স্যার কেউ মনে হয় রোডে আছে, ওনার শব্দ অনেক আওয়াজ আসছে স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা যে কাজটা করেছি, আমরা হাই অ্যাক্টিভিটি লেভেল আর হাইলো মেথডটা আমরা দেখলাম। এবার আমরা অন্য কিছুতে চলে যাই। আমরা যখন প্রবলেম সলভ করব হাইলো মেথডের, তখন আপনারা এই জিনিসগুলো নিয়ে আরো আমরা এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? ওকে স্যার। আমরা একটু ডিরেক্টলি আমরা এই চ্যাপ্টারে আমরা না থেকে আমরা এবার একটু একটা প্রবলেমে যাই। সবাই কি এই পেজটা দেখতে পাচ্ছেন? এখানে আমার একটা প্রবলেম দেওয়া আছে, রিভিউ প্রবলেম। এটা থেকে আমরা আইডেন্টিফাই করব কোনটা কি ধরনের কস্ট। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ঝাপসা আসছে? স্যার ঝাপসা আসছে। স্যার ঝাপসা আসতেছে। ওকে, 1 মিনিট। It's clear now. Just 1 মিনিট, আমরা একটু বড় করি। এখন তো ক্লিয়ার না? আমরা এই জায়গায় যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেম থেকে আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন ধরনের কস্ট। আমরা অনেকগুলো কস্ট নিয়ে কথা বলেছি, তাই না? তো সেই কস্টগুলো আমরা বের করব। আমরা যদি প্রবলেমটা একটু দেখি, many new cost terms have been introduced in this chapter. It will take you some time to learn what each term means and how to properly classify cost in an organization. Consider the following example. Potter company manufacture furniture. কি ম্যানুফ্যাকচার করে? ফার্নিচার ম্যানুফ্যাকচার করে, ইনক্লুডিং টেবিলস। তাহলে তারা ফার্নিচার ম্যানুফ্যাকচার করে ইনক্লুডিং টেবিল। সিলেক্টেড কস্ট আর গিভেন বিলো। তাহলে নিচে 9টা কস্ট আছে, সো সেই কস্টগুলোকে আমার কি করতে হবে? ক্লাসিফাই করতে হবে। ইয়েস, মোহাম্মদ ইসমাইল হ্যান্ড রেজ করেছেন। ওকে, তাহলে আমরা দেখেন আমরা কি করে এই পটার কোম্পানিটা ফার্নিচার ম্যানুফ্যাকচার করে ইনক্লুডিং টেবিল। প্রথম আইটেমে বলছে দি টেবিলস আর মেড অফ উড দ্যাট কস্ট $100 পার টেবিল। তাহলে আমরা বলছি যে ফার্নিচার যেটা তৈরি করে এটা ডাইরেক্টলি কি দিয়ে তৈরি করে? উড দিয়ে তৈরি করে। তাহলে এটা ডাইরেক্ট মেটেরিয়াল কি? উড। তাহলে আমাদের যদি এই দ্য টেবিলস আর মেড অফ উড দ্যাট কস্ট $100 পার ডলার, তাহলে এই উডের কস্টটা কি ধরনের কস্ট হবে? ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল কস্ট হবে, এবং ইটস এ পার্ট অফ প্রোডাক্ট কস্ট। কি কস্ট? প্রোডাক্ট কস্ট। The table are assembled by workers at a wage cost $40 per table. তার মানে এই যে অ্যাসেম্বল করে এই ওয়ার্কাররা হলো টেবিল তৈরি করার কাজে ইউজ করে। তার মানে তারা ডাইরেক্টলি টেবিলটা তৈরি করে। ডিরেক্ট লেবার স্যার। ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার। এবং ইয়েস স্যার, প্রথমটা কি ভেরিয়েবল কস্ট হয় না? ডেফিনেটলি ভেরিয়েবল কস্ট। আমরা প্রতিটা জিনিস প্রথমে আমরা যাব। আচ্ছা, আমি একটু বলি। তাহলে প্রথমে আমরা যখন কস্টটা ডিফাইন করেছিলাম তখন কি ধরনের কস্ট করেছিলাম? ডিরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট। প্রথমে আমরা এই সবগুলা কস্টকে আইডেন্টিফাই করব whether it is direct cost or indirect cost. সেকেন্ড আমরা আইডেন্টিফাই করব whether it is manufacturing cost or non manufacturing cost. Third, we will identify whether it is product cost or period cost. Fourth, we identify whether it is variable cost, fixed cost or mixed cost. Okay? জি স্যার। ওকে স্যার। ওকে, এক নাম্বারটা বলেন তাহলে। আমরা যদি প্রথমে আসি, এটা ডিরেক্ট কস্ট না ইনডাইরেক্ট কস্ট? Direct ডিরেক্ট cost. কস্ট। ডিরেক্ট কস্ট। দুই নাম্বারটা Direct cost. ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট কস্ট। তিন নাম্বারটা যদি আমরা বলি, workers assembling the tables are supervised by a factory supervisor who is paid $38,000 per year. So ম্যানুফ্যাকচারিং ওভারহেড। Factory overhead. ম্যানুফ্যাকচারিং ওভারহেড। okay, Sir, indirect first cost. direct cost or indirect cost? Indirect cost. Okay. Second type, manufacturing overhead or non manufacturing overhead?
Manufacturing overhead. Whether it is direct material, direct labor, or factory overhead. Factory overhead. Product cost or period cost. Product cost. Okay, great. Variable cost, fixed cost or mixed cost. Fixed cost. Fixed. ওকে দেখেন আপনারা সবগুলো কষ্ট কিন্তু বলতে পেরেছেন 4 নাম্বার আইটেমে যদি আমরা যাই ইলেকট্রিক্যাল কস্ট আর $2 per machine hour 4 machine hours are required to produce a table so which type of cost it is Sir, এটা direct cost. Indirect cost. Indirect cost. definitely মানে it's very difficult to identify that whether it is how much time is required to produce a table so it's very difficult so you can say there is an indirect cost so whether it is manufacturing cost or non-manufacturing cost Manufacturing cost. definitely manufacturing cost whether it is product cost or period cost Period cost. product cost Period cost. product Product cost cost. because it's Product directly cost. contributed to produce the product okay Sir. so product cost whether it is variable cost or fixed cost Variable cost. Variable cost. it is variable Mixed cost cost. because প্রতি মেশিন আওয়ারের সাথে সাথে ইলেকট্রিক্যাল কস্ট চেঞ্জ হবে সো অ্যাক্টিভিটি চেঞ্জের সাথে সাথে কস্ট যেহেতু চেঞ্জ হচ্ছে সো ইট ইজ ভেরিয়েবল কস্ট ফিফথ আইটেম দ্য ডিপ্রিসিয়েশন অফ দ্য মেশিন ইউজড to make the tables total $10,000 per year the machine have no resale value and do not wear out to use so what type of cost it is first whether it is direct cost or indirect cost Indirect cost. okay whether it is manufacturing cost or non-manufacturing cost Manufacturing cost. Manufacturing cost. whether it is direct material direct labor or factory overhead Factory overhead. whether it is product cost or period cost Product cost. it's definitely product cost and then whether it is variable Period cost. cost or Depreciation fixed cost period cost না প্রোডাক্টের সাথে প্রোডাক্ট একটা জিনিস দেন ফ্যাক্টরিতে যত ধরনের মেশিনারি আছে ফার্নিচার আছে বা ফ্যাক্টরি বিল্ডিং আছে তাদের যত ডিপ্রিসিয়েশন হবে সেগুলো প্রোডাক্ট কস্টে আসবে কারণ দিস ইজ ফ্যাক্টরি কস্ট এন্ড ফ্যাক্টরি অল ফ্যাক্টরি কস্ট উইল বি পার্ট অফ প্রোডাক্ট কস্ট ওকে স্যার একটা কোশ্চেন ইয়েস প্লিজ স্যার দিস ইজ দ্য আপনি গত ক্লাসে বলছিলেন যে সাঙ্ক কস্ট এটা কি সেই সাঙ্ক কস্টে পড়ে ডিপ্রিসিয়েশনটা হ্যাঁ হ্যাঁ সাঙ্ক কস্ট ডিসিশন মেকিং এর সাথে ইমপ্যাক্ট করবে যে তো কোনো ডিসিশন নিচ্ছি হ্যাঁ না স্যার না কোন ডিসিশন অপশনে যদি আসে যে এটা কি তাহলে আমরা এই জায়গায় সাঙ্ক কস্ট নিয়ে কথা বলবো না ঠিক আছে এখানে চার ধরনের cost আমি আমার কথা বুঝেন সাঙ্ক কস্ট নিয়ে আমরা তখনই কথা বলবো যখন উই আর হ্যাভিং এ ডিসিশন সো ওই কস্টটা ওই ডিসিশনের উপর ইমপ্যাক্ট করবে কি করবে না এই জায়গায় আমরা কোনো ডিসিশন নিয়ে কথা বলছি না সো সাঙ্ক কস্ট ইজ ইররিলেভেন্ট হিয়ার ওকে Okay, আমরা এবার যাই the salary of the president of the company is $100,000 per year so which type of cost it is whether it is direct cost or indirect cost indirect cost whether it is manufacturing cost or non-manufacturing cost manufacturing cost so under non-manufacturing cost whether it is selling cost or administrative cost administrative cost whether it is product cost or period cost period cost whether it is variable cost or fixed cost fixed cost okay great 7 the company spends $250,000 per year to advertise its product which type of cost it is direct or indirect indirect cost manufacturing or non-manufacturing manufacturing selling or administrative selling যেহেতু অ্যাডভার্টাইজ করা advertisement করছে তারপর whether it is product cost or period cost Period cost. period cost per year whether it is variable cost or fixed cost Fixed cost. fixed cost Fixed cost. Great. 8 salesperson are paid a commission of $30 for each table sold which type of cost it is Sorry, indirect. Indirect. indirect indirect cost cost so manufacturing or non-manufacturing non-manufacturing Great. selling or admin selling Great. product No, cost or admin. period cost Period cost. period cost variable cost or fixed cost Variable cost. instead of producing the table the company could rent its factory space for $50,000 per year which type of cost Indirect. যদি কোম্পানি টেবিল প্রডিউস না করে তার যে ফ্যাক্টরি স্পেসটা ছিল এটা অন্যকে সে রেন্ট দিতে পারতো এবং রেন্ট দিলে প্রতি opportunity cost. 50,000 টাকা সে ইনকাম করতে পারতো তাহলে which type of cost it is হচ্ছে হেভিটা সাউন্ড আসতেছে it is opportunity cost okay
ওকে, দেন আমরা আসলে সব ধরনের কস্ট গুলো সম্পর্কে জেনে গেলাম। সো আমরা এটা ধরে নিলাম যে আমরা এগুলো পারবো। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না স্যার, স্যার আমাদের 6টা থেকে ইকোনমিক্স ক্লাস আছে। হ্যাঁ, আমি 6টার সময় শেষ করে দিব, সো ডোন্ট ওয়ারি। ওকে, আচ্ছা আমরা একটু কথা বলি। আমাদের কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? নো স্যার। সো আমি অ্যাজিউম করে নিতে পারি যে আমরা সবাই ক্লাসে বুঝেছি। আচ্ছা, আমরা যে ওয়েতে পড়াচ্ছি, ইজ ইট কনভিনিয়েন্ট অর ইজ ইট টু আন্ডারস্ট্যান্ড ফর ইউ? ইয়েস স্যার। মানে আমরা কি আমাদের মেথডোলজি চেঞ্জ করব, মেথডটা চেঞ্জ করব, পড়াশোনা যেভাবে করছি না যেভাবে করছি এটাই বেটার হবে? ঠিক আছে, যেভাবে করছি যেভাবে করা হচ্ছে সেভাবে করলে আমার একটা প্রস্তাবনা আছে, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল যেটা বা এই ধরনের শীটগুলো একটু আগে দিয়ে দিলে ভালো হতো। আমরা একটু আমি অল টাইপস অফ ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিয়েছি, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, পুরো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দিয়ে দিয়েছি। গ্রুপে এত বেশি মেসেজ আসে যে আমরা অনেকে নাই এই আপনারা গ্রুপটাতে। জয়ের সাথে কথা বলেন, জয় অলরেডি ডাউনলোড করেছে, আমি যতটুকু স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রবলেম আছে, জয়কে বললে জয় প্রোভাইড করে দিবে। কেউ যদি জয়েন করে। জয় স্যার একটা কোশ্চেন স্যার বলেন। হ্যাঁ, আপনি তো সবগুলো ডকুমেন্ট মনে হয় ডাউনলোড করেছেন তাই না? জি স্যার। সো আপনাদের কারো যদি কোনো ডকুমেন্ট লাগে আপনারা জয়ের সাথে কমিউনিকেট করতে পারেন পার্সোনালি, নট হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো জয় আপনাদেরকে পার্সোনালি এটা শেয়ার করে দিবে, ঠিক আছে? জয় ভাই এর নাম্বারটা কি দেওয়া যাবে, ফোন নাম্বারটা? জি দেওয়া যাবে। একটু বলে দেন সবাইকে। এগুলো কষ্ট করে ফেসবুক গ্রুপে দিয়ে দেন, তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, আসলে আমরা অনেকে চিটাগাং থেকে জয়েন করছি, অনেকে হয়তো ওই গ্রুপটাতে বা কিছুতে নেই। আচ্ছা, আপনাদের যদি কমন প্ল্যাটফর্ম থাকে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ফেসবুক গ্রুপ এটা হচ্ছে আমার গুগল ড্রাইভে আপ করে দিয়ে সবাইকে লিংকটা শেয়ার করে দাও। ঠিক আছে, দ্যাটস বেটার। এটা কিন্তু অনেক ভালো হয়। ওকে, সো আমরা আমাদের কারো কোনো কোশ্চেন আছে? কাজ করলে যে ওই যে সফটওয়্যারে জিপ ফাইল বানিয়ে যে গুগলটা রান করলেই হয় আর কি, সেটা আরো সহজ হয় আর কি। কোনো জিপ ফাইল করতে হবে না জয়, আপনি জাস্ট আপনার গুগল ড্রাইভে রেখে গুগল ড্রাইভে লিংকটা শেয়ার করে দিবেন, যার দরকার সে ওই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ওকে, ডান। সো যেটা আজকের ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। আসিফ জি বলেন। স্যার স্টেপ বেরি স্টেপ মেহেদি, আপনি আপনার কথা কি আসিফ বলছেন না মেহেদি বলছেন বুঝতে পারছি না। স্যার আসিফ। আচ্ছা, আমরা যেটা হচ্ছে অলরেডি টাইম শেষ হয়ে গেছে, সো আমরা যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকাল আমরা এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সো সবাইকে থ্যাংক ইউ আমার ক্লাসে জয়েন করার জন্য। আশা রাখছি আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।